আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের এইচএসসি বাংলার 2025 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাসে যতটুকু গদ্য আছে আমরা সবগুলো গদ্য, সবগুলো গল্প এবং প্রবন্ধ আমরা আজকে শেষ করব। শুরু করছি আজকের ক্লাস। সরি, আমি সর্বোচ্চ 2 ঘন্টার ক্লাস করব, বাট এই 2টা ঘন্টা আপনি যদি অ্যাটেন্টিভলি ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকেন এবং প্রতিটি কোশ্চেনের অ্যান্সার করেন। আচ্ছা চলেন আমি আজকে একটা পুরস্কার ঘোষণা করি। আজকের ক্লাসে যে সর্বোচ্চ মেনশন, শেয়ার এবং কমেন্ট করতে পারবে, সর্বোচ্চ কয়জন? সর্বোচ্চ 2 জন। সর্বোচ্চ 2 জনের জন্য আজকে ক্লাস শেষে গিফট থাকবে। সর্বোচ্চ অ্যান্সার করতে হবে, মেনশন করতে হবে, শেয়ার করতে হবে। শেয়ার তো সর্বোচ্চ করা যায় না, একটা করা যায়। আপনি এই ক্লাসটি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করবেন এবং কোশ্চেন করলে অ্যান্সার করবেন। আমি প্রায় এখানে 7 থেকে 8টা গদ্য আছে, প্রত্যেকটা গদ্যর আমি এমসিকিউ সলভ করাবো। কিভাবে আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন একটা আদর্শ পদ্ধতিতে কিভাবে একটা সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার লিখলে একই লেখা আপনার ফ্রেন্ড লিখে পাবে 7, আপনি পাবেন 9। তো আমরা আজকের ক্লাসে এর 7 থেকে 8টা গদ্য কমপ্লিট করব। প্রত্যেকটা গদ্যের সৃজনশীল এমসিকিউ, কিভাবে সম্ভাব্য এমসিকিউ গুলো সলভ করব, সৃজনশীল কোশ্চেন গুলো সলভ করব এবং সৃজনশীল লেখার পদ্ধতিটাও আমরা আজকে প্র্যাকটিস করব। তো সবাই শেষ পর্যন্ত থাকেন এবং আমি অলরেডি পুরস্কার ঘোষণা করে দিয়েছি। যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি টপ 2 জনকে আমি তাদেরকে বলবো, ক্লাস শেষে ঘোষণা করব। 1 ঘন্টা পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো অথবা গ্রুপে দিয়ে দেবো। সেই 2 জন আমাকে নক করবেন, তাদেরকে আমি সারপ্রাইজ গিফট পাঠাবো। অতএব ক্লাসের শেষ পর্যন্ত সবাই আশা করি অ্যাটেন্টিভ থাকবেন। শুরু করে দিচ্ছি আমরা আজকের ক্লাসটি। শুরুতেই অপরিচিতার উপর কিন্তু আমি অলরেডি আমরা ক্লাস নিয়েছি, তাই না? অপরিচিতার উপরে অলরেডি ক্লাস হয়েছে, সেই ক্লাসটি সবাই করেছেন। আখি আলম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। নেট ইস্যু হচ্ছে, ওকে সমস্যা নেই, একটু থাকার চেষ্টা করেন। ওকে ঠিক আছে, আমরা অপরিচিতার উপর অলরেডি ক্লাস করেছিলাম। অপরিচিতা না শুধু, আমি মনে হয় আপনাদের বেশ কয়েকটা গল্প কবিতার ক্লাস নেওয়া হয়েছে। এই ক্লাসগুলো আছে, বাট আজকের ক্লাসটিতে আমরা যেটা করব বিশেষত আমরা এমসিকিউ এবং কোশ্চেন গুলো সলভ করবো। শুরুতে একটু শিক্ষণ ফলগুলো দেখে নেই। হ্যাঁ, যদি বলা হয় অপরিচিতা গল্পে কি ফুটে উঠেছে, কোন শিক্ষাটি ফুটে উঠেছে, আপনারা অ্যান্সার করবেন যে এই অপরিচিতা গল্পটিতে কি ফুটে উঠেছে, যে যৌতুক প্রথার বিরুদ্ধে, যৌতুক প্রথার বিরুদ্ধে, যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের যে সম্মিলিত প্রতিরোধ, এটি ফুটে উঠেছে। আমি আজকে খুব রকেটের গতিতে যাব, এলন মাস্কের যে রকেট আছে না, আমি সেই রকেটের গতিতে যাব। আপনাদের খুব দ্রুত ধরতে হবে, কারণ আমরা সময় দেবো এমসিকিউতে, এখানে সময় দেবো না। তাহলে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ, নারী কি আর পুরুষকে অনুপম? নো, এখানে নারী হলো কল্যাণী। কল্যাণীর যে একটি সম্মিলিত প্রতিরোধ, কল্যাণীর সাথে কার প্রতিরোধ? তার বাবার প্রতিরোধ। দৃঢ়চেতা ব্যক্তিত্বের অধিকারী ডক্টর শম্ভুনাথ সেন তিনি কি করেছিলেন? তিনি বলেছিলেন যে ঠাট্টা সম্পর্কটাকে আর স্থায়ী করিবার চায় না, স্থায়ী করতে চায় না। সে কেন করতে চায় না? এই যে তার এত বড় একটা পাঠা, সে তার এত বড় সাহস, দুঃসাহসী একটা সিদ্ধান্ত, এটি ছিল কি এই যৌতুক প্রথার বিরুদ্ধে তার একটি প্রতিরোধ। আর তার মেয়ের প্রতিরোধ কি? কল্যাণীর প্রতিরোধ ছিল যে সে দেশমাতৃকার সেবার ব্রতী গ্রহণ করেছে। এরপরে আসেন ব্রিটিশ ভারতীয় সমাজ বাস্তবতা এবং তৎকালীন সমাজের, ব্রিটিশ ভারতীয় যে সমাজ বাস্তবতা এবং তৎকালীন যে সমাজের যে বিবাহ প্রথা, সেটা সম্পর্কে। এখানে কোথায় চেয়েছে? এটা কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছে। যৌতুকের কাছে মানবিক বোধের যে পরাজয়ের দৃষ্টান্ত, এটা রাজশাহী বোর্ডে এসেছে 19-18, চট্টগ্রাম বোর্ড 18-19 এই সালগুলোতে এসে এটার ব্যাখ্যা চেয়েছে আপনার। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং নারীর আত্মশক্তিকে বলিয়ান হওয়ার স্বরূপ, এটা রাজশাহী বোর্ডে এসেছে। অর্থাৎ খতে যদি এটা আসে, আপনি যেটা অ্যান্সার করতে পারেন। 5 নম্বরে এসেছে আর একটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, যে সুশিক্ষার মর্যাদা ব্যক্তিত্ববোধের দৃঢ়তা স্বরূপ, এটা চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ডে চেয়েছিল। রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্য এবং স্বরূপ এবং শিল্প রূপ বিচার করো, অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণের স্বরূপ ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে খতে চাইতে পারে, আপনার অনুধাবনমূলক প্রশ্নে চাইতে পারে। অনুধাবনমূলকে আপনি যেন এগুলোকে সঠিকভাবে অ্যান্সার করতে পারেন। জাস্ট কোশ্চেন গুলো দেখলাম, অ্যান্সার দেখবো না, অ্যান্সার আমরা পরে কথা বলবো। সামনে যেতে থাকি, চলেন। এরপরে আমরা একটু গল্প পরিচিতিটা দেখবো। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই সাউন্ড কি সবার কম আসতেছে? সাউন্ড সবার কম আসতেছে? ওকে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তাহলে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর এইটা রচনা করেছে, এইটা আমরা সবাই জানি। বাট যেটা জানতে হবে, এই যে প্রথম চৌধুরী একমা চৌধুরী, তিনি কি করেছেন? এই প্রথম চৌধুরী হচ্ছে, তার একটা পত্রিকা ছিল সবুজ পত্র পত্রিকা। ভাইয়া, এই মাসিক সবুজ পত্র পত্রিকায় কি কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। মাসিক সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায়, 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। তাহলে মাসিক সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সপ্তক এবং পরে কি হয়েছে? গল্পগুচ্ছের 3য় খণ্ডে 1927 সালে এটা গ্রন্থভুক্ত হয়েছে। আবারও বলে নিচ্ছি ভাইয়া, আমরা একটা করে গল্পে সর্বোচ্চ 15 মিনিট করে নষ্ট করব। আমরা নেক্সট গল্পে চলে যাব। অতএব খুব দ্রুত যাব, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। আমি যদি কোনো প্রশ্ন করি, এর মাঝে আপনারা ঝটপট অ্যান্সার করবেন। কেন্দ্রীয় চরিত্র ছিল 2 জন, আমরা জানি, অনুপম এবং কল্যাণী।
নামকরণ হয়েছে অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের যে দুর্বার আকর্ষণ সেই জায়গা থেকে, এবং সাহিত্যের রূপ বা আঙ্গিক কি, এই অপরিচিতাটা কি, অপরিচিতা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট গল্প। তাহলে অপরিচিতা কি ছিল? এটা একটি ছোট গল্প ছিল। আচ্ছা, এগুলো আমি পড়বো না, খুব দ্রুত দেখে যাই। এইটা হচ্ছে মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের প্রেমানুভূতির গল্প। এগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে করানো হয়েছে, আমি এটা একদমই দেখবো না। আমি আপনাদের সোজা কোশ্চেনে চলে যাব। জ্ঞানমূলক কোশ্চেনে আসে। জ্ঞানমূলক কোশ্চেনে সর্বপ্রথম যেটা এসেছে, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? সবাই সবাই অ্যান্সার করবেন। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? আপনারা লিখবেন সরেওয়া দিয়ে অনুপমের বয়স লিখবেন, আর অনুপমের মামার বয়স কত ছিল বিয়ের সময় এটাও লিখবেন। অনুপমের মামার বয়স কত ছিল? অনুপমের মামা অনুপমের চেয়ে কি 5 বছরের বড় নাকি 6 বছরের বড়? অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? আমরা জানি অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড়? 6 বছরের বড়। তাহলে বিয়ের সময় এই সবাই শেয়ার দিতে হবে ভাইয়া। আমি নিজে আপনাদের ক্লাস শেষ হওয়ার ঠিক 1 ঘন্টা পরে আপনাদের জন্য কিন্তু যারা সর্বোচ্চ শেয়ার এবং কমেন্ট করবে, সর্বোচ্চ মেনশন দেবে, 3টা শর্ত ফিল আপ করবে, সেরা 2 জনকে পুরস্কৃত করা হবে। সর্বোচ্চ মেনশন, সর্বোচ্চ উত্তর দিতে হবে কমেন্টে, এবং শেয়ার করতে হবে। এই 3টা কাজ যে করতে পারবে, আপনি সর্বনিম্ন একটা শেয়ার দেন আপনার টাইম লাইনে। আপনি তো একটা শেয়ার দিলে ইলন মাস্ক থেকে হিরো আলম হয়ে যাবেন না রে ভাই। একটা ক্লাস শেয়ার দিলে আপনার অনেক ফ্রেন্ডরা উপকৃত হবে। এই প্ল্যাটফর্মটা অনেক বেশি, ক্লাসগুলো আমাদের ক্লাসটা তো ফ্রি ক্লাস, এখন সবার কাছে ছড়িয়ে যাবে। আপনি 3টা কাজ করেন, সর্বোচ্চ অ্যান্সার করেন। তাহলে কত? 6 বছর। 6 বছর। মামার বয়স ছিল 6 বছর। আবু হানিফ বলেছে মামা 6 বছর, মামা ছিল 29 বছর এবং অনুপম ছিল 23 বছর। তাহলে অনুপমের বয়স ছিল বিয়ের সময় 23 বছর। মামার বয়স ছিল কত? মামার বয়স ছিল 29 বছর। থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেন দেখেন, অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন? অনুপমের সুন্দর চেহারা নিয়ে বিদ্রুপ করতো পণ্ডিত মশাই। কি বলে বিদ্রুপ করতো? এই দুটো আপনাদের লিখতে হবে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে ঝটপট লিখতে হবে অনুপমের পণ্ডিত মশাই অনুপমকে কি বলতো? একটা ফুল এবং একটা ফল। এই ফুল এবং ফল আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম ছবির মাধ্যমে। একটা ফুল এবং একটা ফল। কি ফুল কি ফল? খুব দ্রুত লিখবেন, ঝটপট লিখবেন। আচ্ছা, শেয়ার ডান। থ্যাংক ইউ। ফারিয়া তাসনিম নিতুর শেয়ার ডান, রিপা শেয়ার ডান। ঠিক আছে। হ্যাঁ, আখি আলম সবার আগে অ্যান্সার দিয়েছে। অভিনন্দন আখি আলম। আখি আলম বলেছে যে ভাইয়া শিমুল ফুল মাকাল ফল। এরপরে আঞ্জুমানারা অভিনন্দন ভাইয়া। শিমুল ফুল এবং মাকাল ফল। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে এগুলো কিন্তু ঝটপট কোশ্চেনগুলো, এখানে অ্যান্সার দেওয়া নেই। তাহলে এই যে মাকাল ফল বলে বিদ্রুপ করতেন, এই মাকাল ফল দিয়ে কি করে জানেন? মাকাল ফল উপর থেকে ডালিমের মতো, ভিতরে তো একদম গবরের মতো। আর শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, কিন্তু ভাইয়া এত সুন্দর একটা ফুলকে গুণহীন কেন বলা হয় আপনারা জানেন? এগুলো জেনে রাখেন, এগুলো কোশ্চেনে আসবে না, বাট জেনে রাখেন শিমুল ফুল অনেক সুন্দর, বাট এরা গুণহীন বলে কেন? এত সুন্দর, এটা গুণহীন বলার কারণ হলো শিমুল ফুল দিয়ে পূজা করা যায় না। তাহলে আজকে একটা নতুন বিষয় জেনে রাখেন, হিন্দু ধর্মে যে সকল ফুল দিয়ে কোনো পূজা হয় না সে সকল ফুলকে গুণহীন ফুল বলা হয়, কারণ এগুলো সিজনাল ফল। সিজনাল ফুল দিয়ে কোনো পূজা হয় না। যেহেতু শিমুল ফুলটা নির্দিষ্ট একটা সিজনে হয়, এটা দিয়ে পূজা করা যায় না, সেজন্য এটাকে কি বলা হয়? অপদার্থ অথবা গুণহীন। তাহলে এই মাকাল ফল এবং শিমুল ফুল দিয়ে অনুপম এত সুন্দর ছিল, গুণহীন ছিল। এরপরে আসেন অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি ছিল। অনুপমের বাবা প্রথম অবসর পান কখন? অবসর না ভাইয়া, এটা হবে অবকাশ। তাহলে যদি বলা হয়, আচ্ছা 40-42 জন মাত্র ক্লাসে হলো, এইটাকে কি 100 জনে নেওয়া যায় না বলেন তো? আপনারা যারা ক্লাসটি করতেছেন এই সংখ্যাটাকে 100 জন বানানো যায় না? সবাই শেয়ার করে দিলে কিন্তু 100 জন হয়ে যায়। তাহলে দেখেন অনুপমের বাবা প্রথম অবকাশ পেয়েছেন কিভাবে? অবকাশ মানে ছুটি, অবকাশ মানে মুক্তি, অবকাশ মানে ছুটি। তাহলে অনুপমের বাবা প্রথম অবকাশ পেয়েছেন কখন, কিভাবে? তাহলে অনুপমের বাবা কিন্তু প্রথম অবকাশ পেয়েছিলেন কিভাবে? মৃত্যুর মাধ্যমে। যারা যারা মৃত্যু অ্যান্সার করেছেন থ্যাংক ইউ। এই কাউসার লিখছে ওকালতি। কাউসার ওকালতি করে সে অবকাশ পেয়েছে। সে যদি কোশ্চেন করা হয়, অনুপমরা তো একসময় অনেক গরিব ছিল, অনুপমের মা ছিল গরিব ঘরের মেয়ে, অনুপমের বাবাও এককালে গরিব ছিল, ওকালতি করে বহুত টাকা ইনকাম করেছিল। আর প্রথম অবকাশ পান কিভাবে? মৃত্যুর মাধ্যমে। এই যে দেখেন কোশ্চেন হয়, এটা কোশ্চেন হয় অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন? অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে। আচ্ছা, এইটা কি লেখকের দেওয়ার দরকার ছিল? হতেই পারে একজন মানুষ গরিব, একজন মানুষ মধ্যবিত্ত, একজন মানুষ, এটা খুব স্বাভাবিক। কেন দিয়েছে জানেন? এখানে একটা কারণ আছে। বড়াই করে বেড়াতো অনুপমের মা, বড়াই করতো। সে তারা যে ধনী এটা সবসময় বোঝানোর চেষ্টা করতো। যখন কেউ নতুন নতুন ধনী হয়, ওই যে আঙুর ফুলে কলা গাছে একটা বাগধারা আছে না, যে হঠাৎ করে যদি কেউ নতুন নতুন ধনী হয় তাহলে সে অনেক বেশি ভাব দেখায়। অনুপমের মা এককালে গরিব ঘরের মেয়ে ছিল। যখন অনুপমের বাবা ওকালতি করে অনেক টাকা ইনকাম করছে,
এখন সে যে এককালে গরিব ছিল, এখন যে তাদের অনেক সম্পদের মালিক, এটা তো মানুষকে বুঝাতে হবে। এই জন্য তারা যে ধনী এটা সে নিজেও ভুলতে চান না, তার ছেলেকেও ভুলতে দিতে চান না। এরপরের কোশ্চেনটা অ্যান্সার করেন স্যার। সেটা হলো, অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য ছিল কি? অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে ঠকবেন না। এত নিকৃষ্ট মেন্টালিটির একজন মানুষ ছিল। সেকরা নিয়ে গেছে কোথায়? অনুপমের বিয়ের আসরে নিয়ে গেছে সেকরা। 45 জন আছে আমাদের সাথে, কিন্তু এই সংখ্যাটা অনেক কম। বাংলাদেশের 16 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে, 16 লক্ষ, যারা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবার জন্য। এখানে অ্যাটলিস্ট কয়েক লক্ষ স্টুডেন্ট আছে যারা সোশ্যাল মিডিয়াতে আছে। সেই জায়গা থেকে অ্যাটলিস্ট হাজার খানিক বা 2, 3, 4, 5 হাজার, 10 হাজার স্টুডেন্টও লাইভে ক্লাস করে। আমাদের প্ল্যাটফর্মে 100-200 হবে না? আপনারা মাত্র 40, 50 জন, 49 জন হলো। আচ্ছা, 50 জন হলো, সবাইকে অভিনন্দন। আমরা চাই আজকে ক্লাসে এটা আর 10-15 মিনিট পরে এটা যেন 100 জন হয়। ওকে, আমরা দেখেন অনুপমের মামা কারো কাছে ঠকবেন না বলে কি করেছিল ভাইয়া? অনুপমের মামা না ঠকার জন্য সেকরা নিয়ে গেছিল বিয়ের অনুষ্ঠানে। শম্ভুনাথ সেন মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল? পিতামহীদের আমলে ছিল। এবার একটা কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার করবেন। শম্ভুনাথ সেনের গহনাগুলো কিন্তু পিতামহীদের আমলে ছিল। একটা বস্তু ছিল যেটা হচ্ছে বিলেতি মাল ছিল, সেটা কি? সেইটা আমি বলে দেই, হিন্টস দিয়ে দেই। হ্যাঁ, একটা, এই এতগুলো গহনার ভিতর সেকরা যখন সবগুলো গহনা পরীক্ষা করলো, একটা গহনা ছিল বিলেতি মাল, একটা গহনা ছিল বিলেতি মাল। সেটা কে দিয়েছিল? সেই জিনিসটার নাম কি? এটা হচ্ছে মামা দিয়েছিল। মামা আশীর্বাদ করার জন্য কল্যাণীকে দিয়েছিল। সেই জিনিসটার নাম কি? সেটা কি ছিল? সেটা কি ইয়ারিং ছিল? সেটা কি দুল ছিল? সেটা কি হচ্ছে হার ছিল? কি ছিল? আপনারা অ্যান্সার করেন। জাস্ট এই যে আখি আলম সবার আগে অ্যান্সার করছে। আখি আলম লিখেছে ভাইয়া ইয়ারিং ছিল। অভিনন্দন আখি আলম। আর কেউ পারেন না এটা? আর কেউ আনসার করতে পারেন না? কি ছিল? এটা একটা ইয়ারিং ছিল। তাহলে ইয়ারিং দিয়ে কি করেছিল? মামা একটাই গহনা দিয়েছিল, সেটা ছিল কি? বিলেতি মাল, অর্থাৎ আসল ছিল না। অনুপমের পণ্ডিত মশাইরা বিদ্রুপ করতেন কেন? এইটা আমি অলরেডি ব্যাখ্যায় বলে দিছি যে কেন। যে অনুপমের চেহারা নিয়ে তাকে শিমুল ফুল এবং এই মাকাল ফলের সাথে তুলনা করা হতো। পণ্ডিত মশাইরা বিদ্রুপ করতেন কেন করতেন? যে অপরিচিতা গল্পে অনুপমকে মাকাল ফল হিসেবে অভিহিত করতেন পণ্ডিত মশাইরা, কেননা তার চেহারা ছিল সুন্দর, কিন্তু সেই অনুপাতে তেমন কোনো গুণ তার ছিল না। যেহেতু সে অনেক সুন্দর কিন্তু তার কোনো গুণ নাই, তাই সে কি? মাকাল ফল এবং তিনি কি ফুল? শিমুল ফুল। শেষ পর্যন্ত অনুপমের বয়স পুরোপুরি হলো না কেন? কারণ এই কোশ্চেনটা আসে খতে আসে, অনুধাবনমূলক আসে। এই কোশ্চেনটা একটু শোনেন। ম্যারাথন ক্লাসগুলোর এটাই লাভ, আপনি সারা বছর পড়ছেন, লাস্ট 1.5 বছর আপনি ধুমায়া প্রিপারেশন দিচ্ছেন, ঘুরছেন, ট্যুর করছেন, ফান করছেন, সবকিছু করছেন। জাস্ট লাস্ট কয়েকদিনের এই ক্লাসগুলো করেন। আমরা আপনাদের টানা ম্যারাথন ক্লাস দেবো। আজকে সবগুলো গদ্য কমপ্লিট করবো, নেক্সট ক্লাসে সবগুলো পদ্য, তারপরের ক্লাসে আমরা নাটক উপন্যাস, এবং একটা ক্লাসে আমরা আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের টপিকগুলো 2-3টা ক্লাসে শেষ করে দিব। তো এই জন্য আশা করি আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। অনুপম একমাত্র সন্তান হয় শিশুকাল থেকে এসে তার মায়ের কোলে কোলে মানুষ হয়েছে। তাকে বলা হতো কি? গজাননের ছোট ভাইটি বলা হতো না? কারণ অনুপম তার মায়ের একমাত্র সন্তান হয়, খুব আদর যত্ন মানুষ হয়েছিল। আর মামার কারণে তার সংসারে কোনো কিছু নেই ভাবতে হতো না। মামাকেই তার কি বলা হতো? প্রকৃত অভিভাবক বলা হতো। চলেন আজকের ক্লাসের মূল পাঠে চলে আসলাম। এবার দেখবো আপনারা কে কতটা ভালো প্রিপারেশন নিছেন। আমরা তাহলে আজকের কোশ্চেন শুরু করে দিচ্ছি। আজকের ফার্স্ট কোশ্চেন, অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? আমি আপনাদের 10 সেকেন্ড সময় দেবো টাইপ করার জন্য। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? সবাই ঝটপট অ্যান্সার করেন। এইখানে আমি এমন কোশ্চেন গুলোই সিলেক্ট করা হয়েছে যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলোতে, সেই এমসিকিউ গুলো এখানে দেওয়া হয়েছে। সবাই অ্যান্সার করেন। অনুপমের মামা, এই তাহসিন বিন নূর হলো, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমার জুনিয়র এবছর চান্স পেয়েছে। সে কমেন্ট করছে, নোমান ভাইয়ের ক্লাস দেখে আবেগে কমেন্ট করে ফেলছি, ইয়ারিং। তাহসিন বিন নূর ভাইয়া ঢাপিতে চান্স পেলেন, চিটং এ টপ করলেন, সবগুলোতে ভালো করলেন। এখন কি এইচএসসির এই জুনিয়র ভাই বোনগুলোর সাথেও ক্লাস করতেছেন? করেন। ওকে, দেখেন তাহলে সবাই অ্যান্সার করছেন। কি আগে করছেন দেখি তো? মেহেদী হাসান ব্রো সবার আগে লিখছে খ, ওকালতি। অনুপমের বাবা ওকালতি করতেন, রাইট, অভিনন্দন। অনুপমের বাবা ওকালতি করতেন। রাইহান লিখেছে খ, মারিয়া লিখেছে খ, বিকাশ সাহা। আচ্ছা, সবাই তো খ লিখছেন। আমি আর একটা রিলেটেবল কোশ্চেন করি। সেটা হলো, আর একজন ভদ্রলোক ছিল যিনিও ওকালতি করতেন। সে কে ছিল? সে ছিলেন কে? এই যে আরেকজন ব্যক্তি ওকালতি করতেন, এই অপরিচিতা গল্পে 2 জন ব্যক্তি উকিল ছিলেন, একজন অনুপমের বাবা, আর একজন কে ছিলেন? এটা আপনারা ঠাস করে লিখে ফেলবেন। আচ্ছা, এইটা রাইট অ্যান্সার, ওকালতি, ঠিক আছে। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? আচ্ছা, ইডুকাটো মিসকল বলছে আমি পারি কিন্তু উত্তর দেব না। ওকে, এই দেখেন, মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? কিসের জন্য? এইটা 2 এর খ।
প্রভাব হবে? এইটা কি প্রভাবের জন্য হবে বলেন তো, নাকি বিচক্ষণতার জন্য, না কূটবুদ্ধি? এটা কিন্তু কনফিউজিং। আপনাদের মনে হতে পারে ভাইয়া এটা তো কূটবুদ্ধিও হতে পারে, এটা তো বিচক্ষণতা হতে পারে। নো, মামার প্রভাবের জন্য। এতটাই প্রভাব তার যে আমাদের বর অনুপম সে হচ্ছে সুন্দর করে চুপ করে থাকে। তাকে বলে বাবা তোমার কি কিছু বলার নেই, তোমার মামা বলতেছে গহনা পরীক্ষা করে দেখবে, সে চুপ করে থাকে, কিচ্ছু বলে না, মানে মামার মুখ দিয়ে কথা বলে। আচ্ছা, তাহলে মামার প্রভাব, যারা যারা প্রভাব দিয়েছেন, খ দিয়েছেন, সবাইকে অভিনন্দন। এই যে মারিয়া, মারিয়া মারিয়া আপনাকে অভিনন্দন, মারিয়া আপনাকে অভিনন্দন, নিশাত সুলতানা আপনাকে অভিনন্দন। এ লিখেছে কল্যাণীর বাবার বন্ধু ছিল এই বিকাশ সাহা। বিকাশ সাহা, আপনি এটা কি করছেন ভাইয়া? বিকাশ সাহা লিখছে শম্ভুনাথ বাবুর বন্ধু। শম্ভুনাথ বাবুর কোনো, ইয়েস আপনিও ঠিক লিখছেন, ডাক্তার শম্ভুনাথ বাবুর বন্ধু ছিলেন, তাহলে কল্যাণীর বাবা বন্ধু ছিলেন। এরপরে আয় হায়, আমি তো অ্যান্সার দিয়ে দিছি। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করতেন? আমি ঢেকে দিলাম, আপনারা অ্যান্সার লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? এটা এখানে লেখা আছে, লেখা আছে না? 1961 সাল। আপনারা মাসটা লিখবেন। 1961 সালের কত কত তারিখে, কত তারিখে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর? এটা এখানে লেখা নাই, আপনারা ঝটপট লিখে ফেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কত তারিখে? 1961 সালের, 1961 সালের 1861 সাল হবে। এখানে 1900 দিছে, এটা টাইপিং মিস্টেক, এটা ভুল। 1941 সালে মারা গেছে। তারপরে ইডোকাটুম স্কুলে আপনারা পড়েছিলেন 1941 সালে মারা যাওয়ার পরে 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আবার জন্মগ্রহণ করেছেন। নো, এটা 1800 হবে, এটা ভুল আছে। আচ্ছা, এরপরেরটা আপনারা অ্যান্সার করেন। 4 নাম্বারটা অ্যান্সার করেন। 4 নাম্বারটা কি হবে বলেন? 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা অ্যান্সার করেন। এটা হবে 1800 স্যার। 4 নাম্বারটা কি হবে? অ্যান্সার করেন। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার মৃত্যু, 4 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, থ্যাংক ইউ। যারা যারা গ দিয়েছেন তাহলে কি হবে? 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ। এই দুটো তারিখ ভাইয়া কোন লেখকের, কোন কবির বাংলা জন্ম মৃত্যু সাল লাগবে না, এক্সেপ্ট রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ তার মৃত্যু, 25শে বৈশাখ তার জন্ম, 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং 22শে শ্রাবণ তার মৃত্যু, এই দুটো খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা ঝটপট অ্যান্সার করেন, আমরা নেক্সট পেজে চলে যাব। আসর জমাতে অদ্বিতীয় কে ছিলেন? আসর জমাতে অদ্বিতীয় কে? আসর জমাতে অদ্বিতীয় কে? আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। যারা যারা হরিশ দিয়েছেন থ্যাংক ইউ। আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। ও, সৃজনশীল বহু নির্বাচনী। দেখেন সাথী, তাহলে 6 নাম্বারটা হবে কি? আচ্ছা আমার, ওকে ওকে, তাহলে এইখানে আপোষকামিতায়, এই যে আপোষকামিতা, সাথী কি করেছে? সাথী কিন্তু আপোষ করেছে। সাথী আপোষ করেছে, এই যে আপোষহীনতায়, মানে সাথী আপোষ করে ফেলছে, তাহলে আপোষহীনতায় বৈসাদৃশ্য রয়েছে। কারণ কল্যাণী ছিল আপোষহীন। কল্যাণী বলেছে যে আমি বিয়ের জন্য তাদের নিকট মাথা নত করবো, যৌতুকের জন্য যারা আমার শরীর থেকে গহনা খুলে নিয়ে পরীক্ষা করে তাদের কাছে বিয়ে করব না, এটা তো অপমান করা হয়। তাহলে কল্যাণী ছিল কি? আপোষহীন। কল্যাণী আপোষ করে নাই, কিন্তু সাথী কিন্তু আপোষ করে ফেলছে, মানে সাথী অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে, সে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিছে। উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? 7-এর ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হবে? 7-এর ক খ গ ঘ, আপনারা ঝটপট অ্যান্সার করেন। 7-এর ক খ গ ঘ কোনটি অ্যান্সার হবে? উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা গল্পের, এখানে ক খ। 6-এর না রে, 6 না তো, 6 না, আমি 7 জানতে চাচ্ছি। 7 6-এর সবাই গ দিচ্ছে। আপোষহীনতা, এই যে আপোষহীনতা আপোষকামিতা, এই দুটো নিয়ে আপনাদের ভিতর কনফিউজ না? এখানে কি চেয়েছে? বৈসাদৃশ্য চেয়েছে। অমিল কোথায়? অমিল কোথায়? এই যে আপোষকামিতায়। তাহলে সে কি করেছে? সে আপোষ করে না। আমি 7 নাম্বারটার অ্যান্সার চাচ্ছি। 7 নাম্বারটা অ্যান্সার করেন। 7 নাম্বারটার অ্যান্সার হবে স্যার, 7 হবে যে আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়াই আসিবে, অর্থাৎ আমাদের ঘরের বউ আমাদের কাছে মাথা নত করে থাকবে। এই যে একটা মেন্টালিটি, এই যে একটা চিন্তা, নিচু চিন্তা, এই চিন্তাটা অলরেডি সাথীর সাথে ঘটে গেছে, কিন্তু কল্যাণী তো বুদ্ধিমতী, আমাদের কল্যাণী তো এটা করবে না। তারপরে দেখেন ফিরোজ মামার বড় মেয়ে আফসানা বিয়ের কথাবার্তার সময় বরপক্ষ যৌতুক দাবি করলে ফিরোজ মিয়া ধার করেও তা দিতে রাজি হয়, কিন্তু তার লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে তা প্রত্যাখ্যান করে, সে বরপক্ষের লোকদের অপমান করে তাড়িয়ে দেয়। তাহলে এই আই হাই, এখানে তো উত্তর দিয়ে দিছে। আচ্ছা দেখেন, তাহলে এই উদ্দীপকের আফসানা অপরিচিতা গল্পের কার সাথে, কোন চরিত্রের সাথে মিল রয়েছে? আফসানার বাড়িতে বিয়ে এসেছিল, আফসানা ছিল শিক্ষিত মেয়ে, তাহলে আফসানার জন্য বিয়ে আসলো।
আফসানা ছিল শিক্ষিত মেয়ে, যখন যৌতুক চেয়েছে আফসানা সেই বিয়ে রিজেক্ট করে দিয়েছে, আফসানা সেই বিয়ে বসবে না। তাহলে অপরিচিতা গল্পের কার সাথে মিল রয়েছে? মামার সাথে, কল্যাণীর সাথে, অনুপমের সাথে কার সাথে মিল রয়েছে? আপনারা ঝটপট অ্যান্সার করে ফেলেন। তাহলে অপরিচিতা গল্পের কার সাথে মিল রয়েছে? সাথীর। এখানে কল্যাণীর সাথে মিল রয়েছে, এখানে কল্যাণীর সাথে মিল রয়েছে। আফসানার সাথে কল্যাণীর মিল কোথায়? মিল হলো আফসানা শিক্ষিত, আফসানা ব্যক্তিত্ব সম্পূর্ণ। তাহলে নয়ের অ্যান্সার কি হবে? নয়ের অ্যান্সার কি হবে? সবাই ঝটপট নয়ের অ্যান্সার করে দেন। এই দেখেন 5 জন করে এই আপনারা খুব ভাগ্যবান, এই জন্য ভাগ্যবান যে খুব কম মানুষই ফ্রেন্ডদের মেনশন করছে, মাত্র 3-4 জন। কয়জন? অতএব আপনারা কিন্তু খুব অল্পতেই জিতে যাবেন। মাত্র 4-5 জনই করছে, মানে প্রতিদ্বন্দ্বিতা নাই, মাত্র কয়েকজন মেনশন করছে তো 3-4 জন। তাহলে সবাই দেখা যাবে যে অনেক ভালো করবে। এই 4-5 জনের ভিতর থেকে কেউ হয়তো আপনার রিসার্চও পেয়ে যাবেন, পাশাপাশি আমিও একটা গিফট রাখছি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে স্যার? 1 এবং 2 যারা ক দিয়েছেন, নয়ের ক দিয়েছেন, নয়ের রাইট অ্যান্সার কি হবে স্যার? নয়ের রাইট অ্যান্সার হবে ক। 8-এর রাইট অ্যান্সার হবে ক। আমরা তার পরের পেজটিতে চলে যাই। 9-এর রাইট অ্যান্সার হবে কি? ক। 8-এর রাইট অ্যান্সার হবে কি? গ। এরপরে আসেন, আমরা অপরিচিতা গল্প শেষ। আরেকটা কথা বলে দেই, আমি ক্লাসের শেষে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় নেব। ওই 3-4 মিনিটে আমি আপনাদের কাছে একটা সৃজনশীল লেখার পদ্ধতি শিখিয়ে দেবো, যে পদ্ধতি অনুসরণ করে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার যে সকল ফ্রেন্ডরা, অধিকাংশ ফ্রেন্ডরাই ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, এখানে অধিকাংশ ফ্রেন্ডরাই তারা বিভিন্ন বোর্ড প্লেস করে আসছে। তো আমার কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমি লেখার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি, যে ও কিভাবে রাজশাহী বোর্ডে টপ করলো, ও কিভাবে মাদ্রাসা বোর্ডে টপ করলো, একজন খুলনা বোর্ডে সেকেন্ড হয়েছে কিভাবে। তো ওরা তো আর মানে আকাশ থেকে আসে না, ঐশ্বরিক কোনো কলম দিয়ে লেখে না, আমাদের মতো স্বাভাবিকভাবেই লেখে। বাট ওদের প্রেজেন্টেশন সিস্টেমটা এত ডিফারেন্ট, যেখানে 1000 খাতা একজন এক্সামিনার দেখতেছে, 1000 খাতার ভিতর ওর খাতাটা ডিফারেন্ট, ওর প্রেজেন্টেশনটা এত চমৎকার, এই জন্য ও সবার চেয়ে বেশি মার্ক পেয়ে ও প্লেস করে ফেলে। তাছাড়া ও তো 50টা গাইড পড়ে না রে ভাই। প্রেজেন্টেশন আগে দর্শনদারি, পরে গুণ বিচারি না? আমি বলবো বাংলা সাবজেক্ট গুলোর জন্য পুরোটাই দর্শনদারি। ওই আগে দর্শনদারি পরে গুণ বিচারি না, দর্শনদারিটাই মূল গুণ বিচারি। এই জন্য লেখার কিছু চমৎকার সিস্টেম আছে, এই সিস্টেম গুলো ফলো করে লিখতে পারলে আপনি 10-এর ভিতরে নর্মালি 9 পেতে পারেন। বাট ওই সেম লেখা বা আপনার চেয়েও বেশি ভালো কথা লিখেও কেউ 7 পেয়ে যাবে সৃজনশীলে, জাস্ট লেখার সিস্টেমটা না জানার জন্য। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা এখন যেটাতে আসলাম সেটা হলো আমার পথ। আমার পথটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা প্রবন্ধ। যারা আর্টস ফ্যাকাল্টি থেকে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবেন মানবিক থেকে, তারা তো এইখান থেকে মাস্ট ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ভার্সিটিতে কোশ্চেন পাবেন, প্লাস আপনাদের এইচএসসি তে এখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়। শুরুতে একটু আমরা ধামধুম করে শুধু শিক্ষণফলটা দেখি, এরপরে আমরা চলে যাব এমসিকিউ এ। আমি এই যে আমার পথে কি বোঝাচ্ছে? আমি সত্তাকে জানা ও আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব, এটা হচ্ছে খ। খতে আসে অনুধাবনমূলক একটা প্রশ্ন আপনাদের এখান থেকে চলে আসে। আচ্ছা, ওকে, শেয়ার ডান, ঠিক আছে। এরপরে দাস মনোবৃত্তি, এখানে কি করা হয়েছে? তাহলে যে আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব, আত্মবিশ্বাসী হওয়ার মাধ্যমে কাজী নজরুল ইসলাম কি বলেছে? যে আমার পথ প্রদর্শক আমি, সে কারো কাছে মাথা নত করে না। তাহলে এই যে আমরা সামনে আরো ব্যাখ্যা পাবো। তাহলে যে দাস মনোবৃত্তি ত্যাগ করে আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা, আমাদের গান্ধীজি কি বলেছিল আমরা সামনে পাবো। সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণের তাৎপর্য, এটা কুমিল্লা বোর্ডে এসেছিল 19-এ, এটাও এসেছিল 19-এ। দেখেন এক কুমিল্লা বোর্ডে একই বছর এই দুটো প্রশ্ন এসেছে, দাস মনোবৃত্তি ত্যাগ করে আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা এবং সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণের তাৎপর্য। এর পরের কোশ্চেনটা, কপটতা পরিহার করে ভুলের মধ্য দিয়েই সত্য জানার উপায়। তাহলে সত্যকে জানা যায় কিসের মাধ্যমে? সত্যকে জানা যায় কিসের মাধ্যমে? ভুলের মাধ্যমে সত্যকে জানা যায়। জরাজীর্ণতাকে পেছনে ফেলে প্রগতির পথে নতুনের আবাহনের তাৎপর্য এবং মানব মুক্তি অর্জনের লক্ষ্যে ঐক্য এবং সম্প্রীতির যে গুরুত্ব, এই কোশ্চেন গুলো আপনাদের খতে অনুধাবনমূলক 2 মার্কের কোশ্চেন আসবে। এটা আপনাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। কতটুকু লিখবেন, কিভাবে লিখবেন আমরা শেষে বলবো। আমরা শুধু এটা একটু দেখে যাই। পাঠ বিশ্লেষণ, এটা হচ্ছে আমার পথ প্রবন্ধটা, আমি এটা বলবো না, আপনারা অ্যান্সার করবেন। আমার পথ প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের, এই প্রবন্ধটির উৎস গ্রন্থ কোনটি? উৎস গ্রন্থটির নাম সবাই কমেন্ট বক্সে লিখবেন। আমার পথ প্রবন্ধের, এই যে আবু হানিফ, থ্যাংক ইউ আবু হানিফ, থ্যাংক ইউ। আচ্ছা নাজমুস সাকিব, যত বেশি কমেন্ট করবে, যে সর্বোচ্চ অ্যান্সার করবে, তাকে আমি আজকে পুরস্কৃত করব। যে আজকের ক্লাসের সর্বোচ্চ কমেন্ট করবে, সর্বোচ্চ অ্যান্সার করবে, এর পাশাপাশি তাকে কিন্তু শেয়ার এবং মেনশন এই দুটোই করতে হবে। একটা শেয়ার করবে, 5 জন ফ্রেন্ডকে মেনশন দেবে এবং সর্বোচ্চ কমেন্ট করবে। মানে ম্যাগনেট ভাই তার মতো পুরস্কার দেবে, আমি আমার মতো দেবো। আসেন, এটা অ্যান্সার করছেন সবাই? সবাই অ্যান্সার করছেন?
হ্যাঁ কেন রে ভাই, অ্যান্সার করেন না কেন? আমার পথ প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে? রুদ্রমঙ্গল, এমএসটি মারিয়া, থ্যাংক ইউ। এমএসটি মারিয়া এবং আখি আলম, এই দুজনকে আমি এখন পর্যন্ত নোটিশ করলাম, এরা হলো সবার আগে অ্যান্সার দিচ্ছে। আমি আরো দেখবো, দেখি আরো কে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। এমএসটি মারিয়া, থ্যাংক ইউ। তাহলে রুদ্রমঙ্গল থেকে, এই রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে কি আমার পথ প্রবন্ধটি, এবং মূল বক্তব্য কি দ্রোহ, প্রেম এবং সৌন্দর্যের কবি কাজী নজরুল ইসলাম আমি সত্তাকে সবচেয়ে উপরে রেখেছেন, আমি সত্তাকে সবচেয়ে উপর স্থানে রেখেছেন উদ্দীপনামূলক কবিতা ও জাগরণী গানে। তিনি তার প্রবন্ধে সাহিত্যে মানব মুক্তির অনুষঙ্গে আমিত্বের শক্তিকে জোরালো যুক্তি দিয়ে নিঃসংকোচে প্রকাশ করেছেন। আমরা এটা বেশিক্ষণ দেখবো না, শুধু এইটুকু বলি। দেখেন, কবি বলেছেন আমার কর্ণধার আমি। তাহলে আমার কর্ণধার কে? আমার কর্ণধার কে? আমার কর্ণধার কি গান্ধীজি? আমার কর্ণধার কি নেলসন ম্যান্ডেলা? আমার কর্ণধার কি শেখ মুজিব? আমার কর্ণধার কে? আমার কর্ণধার আমি নিজে। যারা ফেসবুকে প্রিয় অভিভাবক লিখে রিল শেয়ার দেন, তারা জেনে রাখেন কাজী নজরুল ইসলাম বলেছিল আমার পথে আমার কর্ণধার আমি। সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, নিজেকে জানো। লালনও সেম কথা বলে গেছে, নিজেকে জানো। এইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে কতটা গুরুত্বপূর্ণ রে ভাইয়া। আমার পথ আমাকে চিনতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে, তাহলে কি করতে পারবেন? আপনার লাইফে সবকিছু করতে পারবেন। ওকে, তাহলে আমার কর্ণধার আমি। এখান থেকে আচ্ছা, এরপরে আরেকটা কথা বলছে, সেইটা হলো যার ভিতরে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। তাহলে মিথ্যাকে ভয় করে কে? মিথ্যাকে ভয় করে কে? যার ভিতরে ভয়, যার নিজের ভিতরে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে, যার নিজের ভিতরে ভয় সেই অপরকে ভয় পায়। তাহলে কখনো মিথ্যাকে ভয় পাওয়া যাবে না, মিথ্যাকে জয় করে সত্যকে বের করতে হবে। তাহলে যার ভিতরে মিথ্যা থাকে সেই মিথ্যাকে ভয় পায়, এটি কাজী নজরুল ইসলাম বলেছে। এরপরে আসেন, আমরা এগুলো দেখবো না, এই যে নো দাই সেলফ অলরেডি বলে দিছি আমি, এগুলো আপনারা দেখে নেবেন ভালো করে, এই স্লাইডটা আপনাদেরকে দেওয়া হবে ক্লাস শেষে। এরপরে আসেন, আচ্ছা এখানে রূপচেরিনিটা একটু দেখে নেই। আমার পথ কিন্তু একটি কি, আমার পথটি এটা হচ্ছে গদ্য রীতিতে রচিত একটি প্রবন্ধ। এটি প্রবন্ধ জাতীয় রচনা যা দার্শনিক ভাবনায় সমৃদ্ধ। আমি এখানে একদমই সময় নেব না। এইটা আসেন, সবচেয়ে বড় দাসত্ব কি? সবাই ঝটপট অ্যান্সার করবেন। সবচেয়ে সবচেয়ে বড় দাসত্ব কি? শাহরিয়ার মাহমুদ সাদ ভাই, আপনি কি মিল্লাতিয়ান্স? হ্যাঁ আমিও মিল্লাতিয়ান্স। ওকে, শাহরিয়ার মিল্লাতিয়ান্স, ঠিক আছে। সবচেয়ে বড় দাসত্ব কি ভাইয়া? সবচেয়ে বড় দাসত্ব হলো পর অবলম্বন, পর অবলম্বন অর্থাৎ অন্যের উপরে যাওয়া অবলম্বন করে। এটা কি সবচেয়ে বড় দাসত্ব? সবচেয়ে বড় দাসত্ব যারা অপরের উপর নির্ভর করে। আমরা যদি মনে করতাম গত 16 বছর ধরে আমরা ভেবেছিলাম যে আসমান থেকে কোনো ফেরেশতা এসে আমাদেরকে মুক্তি দেবে, আমাদের দেশের শাসন ব্যবস্থায় গণতন্ত্র ফিরিয়ে আনবে, আমাদের দেশকে সুন্দর করবে, আকাশ থেকে কোনো ইমাম মাহদী এসে? নো। আমরা যতকাল পর্যন্ত নীরব ছিলাম, চুপ ছিলাম, আত্ম অবলম্বন করি নাই, নিজের উপর অবলম্বন করি নাই, ততদিন পর্যন্ত আমরা দাস ছিলাম। যখন আমরা নিজের উপর নিজের আত্মবিশ্বাস রেখে আমরা সবাই মাঠে নেমে গেলাম, অন্যের উপর গান্ধীজি আসবে, জিন্না আসবে, শেখ মুজিব আসবে, ইমাম মাহাদি আসবে, এগুলো ভাবি নাই। তাহলে এখানে কি বলছে? সবচেয়ে বড় দাসত্ব হলো অপরের অবলম্বন, পর অবলম্বন। ওকে, যারা যারা পর অবলম্বন লিখেছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আসেন, অবিনয় নিশ্চয় থাকে সে কথায়, যে কথায় স্পষ্ট কথা বলাই। তাহলে একটা কথা বলছে যে স্পষ্ট কথা বলাই, একটা অবিনয় থাকে, অভিনয় নয়। অভিনয় কি? অভিনয় তো অ্যাক্টিং, এটা কিন্তু অভিনয় না, এটা কি? অবিনয়। তাহলে অবিনয় থাকে কোথায়? অবিনয় থাকে হলো স্পষ্ট কথা। আমরা বলি না যে উচিত কথা বলি, স্পষ্ট কথা বলি। আপনি যদি স্পষ্ট কথা বলেন তাহলে অনেকের খারাপ লাগবে, আপনি যখন একটা উচিত কথা বলবেন অনেকের খারাপ লাগবে। এই জন্য কি স্পষ্ট কথা বলা বন্ধ করা যাবে? নো। আমরা যখন মিডিয়াতে কোনো স্পষ্ট কথা বলি অনেক শ্রেণীর অনেক বড় বড় মানুষের কষ্ট লাগে, তারপরে কি আমরা থেমে যাব? যদি আমরা থেমে যেতাম তাহলে হয়তো এই জুলাই, এই আগস্ট অন্যরকম হতে পারতো, তাই না? এই জন্য স্পষ্ট কথায় আপনি যখন শাসকের ভুল ধরবেন, ক্রিটিক করবেন, ক্রিটিসাইজ করবেন, তখন কিন্তু আপনার একটা অবিনয় থাকবে। বিনয় থাকলে, তৈলমর্দন করলে কিন্তু হবে না। তাহলে কি বলতেছে? স্পষ্ট কথায় একটি অবিনয় থাকে। এরপরে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো কি? অহংকার। কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম? মানুষ ধর্ম। ঐক্যের মূল শক্তি কি? সম্প্রীতি। আমার পথ প্রবন্ধ অনুসারে কবির কর্ণধার কে? এটা অ্যান্সার করেন। কবির কর্ণধার কে? কবির কর্ণধার কে? খুব দ্রুত অ্যান্সার করেন। কবির কর্ণধার কে? কবির কর্ণধার কে? আমি ঢেকে রেখেছি। কবির কর্ণধার কে? সবাই দ্রুত অ্যান্সার করেন, আমরা এমসিকিউ সলভে চলে যাবো। এমসিকিউ সলভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি না সৃজনশীল বানিয়ে লিখতে পারবেন, জাস্ট একটু থিমটা মাথায় থাকলে, ধারণা থাকলে বানায় লিখতে পারবেন। অধিকাংশ স্টুডেন্টের বাংলা A+ মিস যায় অনলি ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য। কারণ সৃজনশীল তো আপনার থিম জানা থাকলে লিখতে পারবেন, আপনি 9 এর কাছে 8 বা 7 পাইতে পারেন, কিন্তু এমসিকিউ কিন্তু 0 পাবেন ভুল হলে। এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা লিখছেন কবির কর্ণধার কবি নিজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
নাইম সিদ্দিকী লিখছে কবি নিজে, নাফিজা রহমান লিখছে কবি নিজে, থ্যাংক ইউ। মাহাদি হাসান ব্রো কি লিখছে কবি নিজে, ওকে। লেখককে পথ দেখাবে কে? লেখককে পথ দেখায় কে বলেন? লেখক বলেছে যে আমাকে পথ দেখাবে আমার মিথ্যা নাকি আমার সত্য? লেখককে পথ দেখায় কে? লেখক বলেছে আমাকে পথ দেখায় আমার সত্য। যাত্রা শুরুর আগে লেখক সালাম ও নমস্কার জানিয়েছেন কাকে? লেখক সালাম এবং নমস্কার জানিয়েছে তার সত্যকে। ভুলের মাধ্যমে আমরা কি পেতে পারি? সত্যকে পেতে পারি। তাহলে লেখক লেখক কিভাবে সত্যকে খুঁজে পেয়েছে? লেখক সত্যকে খুঁজে পেয়েছে কিভাবে? লেখক বলেছে কি কিভাবে সে সত্যকে খুঁজে পেয়েছে? লেখক বলেছে ভুলের মাধ্যমে সত্যকে খুঁজে পেয়েছে লেখক। এরপরে আসেন, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। মিথ্যার ভয়কে জয় করতে কি প্রয়োজন? নিজেকে চিনতে হবে, তাহলে মিথ্যার ভয়কে জয় করতে পারবে। সবচেয়ে বড় দাসত্বের পথ কি? পর অবলম্বন করা। পর অবলম্বন করা কি? সবচেয়ে বড় দাসত্বের পথ পর অবলম্বন করা। গান্ধীজি আছেন বলতে বোঝানো হয়েছে কি? পর অবলম্বন। গান্ধীজি বলেছিলেন থাকার কথা, এরা কি বলেছে? এরা বলছে গান্ধীজি আছে। নো, গান্ধীজি নাই। গান্ধীজি বলেছে আমি আছি, আমরা আছি। আমাদের প্রত্যেককে নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে। গান্ধীজি তো আমাদের পর অবলম্বন শিখায় নাই, গান্ধীজি আত্মাবলম্বন শিখিয়েছিলেন, কিন্তু আমরা কি হয়েছিলাম? আমরা ভেবেছিলাম গান্ধীজি আছে, আমরা পরাবলম্বন শিখেছিলাম। আমার পথ প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে কি? ভণ্ডামি। যদি বলা হয় এটা যদি কতে আসে, আমার পথ প্রবন্ধে কি পরিহার করতে বলা হয়েছে? ভণ্ডামি। আমি যেটা বলবো এটা আপনার লিখে ফেলবেন, যেটা আপনার কমেন্ট বক্সে লিখবেন ওটা আপনার ব্রেনে লেখা হয়ে যাবে। ওকে, তাহলে আমার পথ প্রবন্ধে কি পরিহার করতে বলা হয়েছে? আমার পথ প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে কি? ভণ্ডামিকে পরিহার করতে বলা হয়েছে। প্রাবন্ধিক আমার পথ বলতে বুঝিয়েছেন সত্যের পথ। প্রাবন্ধিকের মতে ভুল করার চেয়েও নিকৃষ্ট কাজ কি? ভণ্ডামি করা। এবং মানুষের সঙ্গে মানুষের প্রাণের মিলন ঘটে কখন? মানব ধর্মে পালনে। তাহলে লেখকের মতে ভুল করার চেয়েও নিকৃষ্ট হলো কি? ভণ্ডামি করা। এই যে ভণ্ডামি করে না, মানে সে ভুল করতেছে সে যেন কিছুই জানে না। ভণ্ডামি করাটাই কি? ভুল মানুষ করতেই পারে, কিন্তু ভণ্ডামি কি? জেনে বুঝে ভুল করা। এরপরে আমার পথ প্রবন্ধে একজন মহাপুরুষের কথা বলা আছে। সে কে? সে হলো মহাত্মা গান্ধী। আচ্ছা, আপনাদেরকে একটু ফান কোশ্চেন, জাস্ট 15 সেকেন্ড। মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল কোন জেলার মানুষ? জেলাটার নাম লেখেন। মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল কোন জেলার মানুষ? আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন। মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল কোন জেলার মানুষ? সবাই লেখেন। কেউ জানেন না? মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল নোয়াখালীর মানুষ। নোয়াখালীর কেউ আছে নাকি? এই নোয়াখালীর কেউ আছে? সাকিব, সাকিব, আপনার এক্স এর বাসা কি পাবনা নাকি? আপনার পাবনার প্রতি এত ক্ষোভ কেন? মহাত্মা গান্ধীর ছাগল পাবনার মানুষ কেন চুরি করবে? মহাত্মা গান্ধীর আশ্রম আছে কোথায়? নোয়াখালীতে। তাহলে নোয়াখালীর মানুষজন মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল সে যখন সে আশ্রমে এসেছিল, মানে তাকে একটা ছাগল উপহার দেওয়া হয়েছিল, পরে সে ছাগলটা চুরি হয়ে যায়। এটা একটা বিখ্যাত একটা ঘটনা, আপনাদের কোনো জিকে ক্লাসে জানতে পারবেন। দেখেন, তাহলে আমার পথ প্রবন্ধে মহাত্মা গান্ধীর কথা আছে। আমার পথ প্রবন্ধের মূল বিষয় কি? আত্মসত্য অর্জন করা, আত্মশক্তি অর্জন করা, আত্মাবলম্বন অর্জন করা। ভারতীয়দের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চেয়েছিলেন কে? এই নোয়াখালী ছাগল চুরি করেছিল যার, আমাদের এই মহাত্মা গান্ধী। নোয়াখালীর মানুষ কিন্তু অনেক বড় করে যান, তারাই কিন্তু ছাগলটা তাকে গিফট করেছিল। নোয়াখালীর মানুষই ছাগলটা গিফট করেছিল। নোয়াখালীতে একটা বড় দাঙ্গা হয়েছিল। আমাদের বাংলাদেশে একটাই বড় দাঙ্গা হয়েছিল, সেটা নোয়াখালীতে, আর কোনো জেলায় হয়নি। সেখানে হিন্দু এবং মুসলিমদের একটা দাঙ্গা হয়েছিল, এবং সেখানে পরবর্তীতে মহাত্মা গান্ধী শান্তির বার্তা নিয়ে আসে, এবং সেখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমে আসার পরে তাকে একটা ছাগল গিফট করা হয়। ছাগলটা কি করে? কিছু দুষ্ট ছেলে পেলে, এই যে যারা শেয়ার করে আজকে ক্লাসে, এমন কিছু ছেলে পেলে মিলে এই ছাগলটা চুরি করে ফেলেছিল। ওকে, দেখেন, প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কোনটি? সত্যের উপলব্ধি। অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে, অর্থাৎ এত বিনয় হওয়ার দরকার নাই। আমাদের নিষ্ক্রিয় করে দেয় কে? পরাবলম্বন। লেখক ভুল করতে রাজি হলেও রাজি নন কি করতে? লেখক বলেছে আমি ভুল করব, কিন্তু আমি ভণ্ডামি করব না। কারণ ভুল মানুষ না জেনে করে, কিন্তু ভণ্ডামি কোনটা? যখন আপনি না জেনে কোনো ভুল করে ফেলছেন সেটা ভুল, আর জেনে বুঝে ভুল করবেন তাকে কি বলা হবে? ভণ্ডামি। উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব কিভাবে? সম্প্রীতির মধ্য দিয়ে। মানুষ ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হয় কেন? এই প্রশ্নটা আপনাদের একটি অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে, ঠিক আছে। মানুষ ধর্মকে সবচেয়ে বড় বলা হয় কেন? মানুষ ধর্ম, মানুষত্বই হলো সবচেয়ে বড় ধর্ম। কেননা এটি জাগ্রত হলে মানুষে মানুষে সম্প্রীতি গড়ে উঠবে। মানুষের প্রাণের সম্মিলন ঘটাতে হলে তাদের মধ্যকার ব্যবধান ঘোচাতে হবে। এই ব্যবধান ঘোচাতে হলে মানুষের পরিচয়টিতে সবচেয়ে বড় উপরের স্থান দিতে হবে। আমার পথ দেখাবে আমার সত্য, এটা ব্যাখ্যা করো। এটা হলো, আপনি জাস্ট এইটুকু মনে রাখেন যে
আমার পথ দেখাবে আমার সত্য, আমার ভিতরে কোনো ভুল থাকবে না, ভুল মানে জেনে বুঝে ভুল, ভণ্ডামি থাকবে না, মিথ্যার প্রতি কোনো বিনয় থাকবে না, অতিরিক্ত বিনয় থাকবে না মিথ্যার প্রতি, সত্যের উপর অটল থাকবে, এটি আমাকে আমার পথ দেখাবে। এটাকে এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে স্বীয় সত্তার অন্তর্গত ঐশ্বরিক শক্তি, অর্থাৎ আমাদের প্রত্যেকের ভিতরে একটা ঐশ্বরিক শক্তি আছে, সেই শক্তিটা, এটাকে বলা হয় বিবেক। প্রত্যেক মানুষের মাঝে একটা শক্তি আছে। আপনার মন দেখবেন মাঝে মাঝে দুইটা জিনিস চাই, একবার মনে হয় না এটা করি অনেক মজার একটা কাজ, মুভি দেখি, একটা সিরিজ দেখি, একটা সং শুনি, আবার আপনার মনের আরেকটা অংশ বলবে না না এটা করো না, তোমার পাপ হবে, তুমি নামাজ পড়ো, তুমি ভালো কাজ করো, প্রোডাক্টিভ কিছু করো। ওই যে অংশটা আমাদের বাধা দিচ্ছে করো না, সেটা হলো বিবেক, আর যেটা আমাদেরকে করাচ্ছে ওটাও নফসের একটা অংশ। তাহলে এই যে আমাদের ভিতরে ঐশ্বরিক শক্তি, যেটা আমাদেরকে সকল অসত্য থেকে, ভুল থেকে মুক্ত দিয়ে সত্য সুন্দর কল্যাণের দিকে ধাবিত করে, সেটাই আমাদের বিবেক। এটার কথাই কি বলা হয়েছে যে আমার সত্য আমাকে আমার মুক্তি দেবে। আজকের ফার্স্ট কোশ্চেন সবাই অ্যান্সার করবেন। কাজী নজরুল ইসলাম কোনটিতে নমস্কার জানিয়েছে? কাজী নজরুল ইসলামকে কাকে নমস্কার জানিয়েছে? কাজী নজরুল ইসলাম একটা জিনিসকে নমস্কার জানিয়েছে, সেটা কি? সবাই অ্যান্সার করেন। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নমস্কার জানিয়েছে। এই মাত্র 35 জন, কেন 50 জন না ছিল? মানে এমসিকিউ চলে গেলেই সংখ্যা কমে যায়। অনেকেই কিন্তু ফ্রেন্ডদেরকে মেনশন করেন নাই, মাত্র 8-10 জন করছে, তারা অনেক সৌভাগ্যবান, কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই পুরস্কার নেওয়ার জন্য। আচ্ছা, যারা আছেন মেনশন করেন নাই, জাস্ট 5 জন করে ফ্রেন্ডকে মেনশন করে দেন। তাহলে কি কি অ্যান্সার করছেন দেখেন তো। অনলি এমএসটি মারিয়া লিখেছে ভাইয়া খ হবে, বিকাশ সাহা লিখেছে সত্যকে, নাইম সিদ্দিকে লিখেছে সত্যকে, নাবিলা ইসলাম লিখেছে সত্যকে, মেহেদি হাসান ব্রো লিখেছেন সত্য, নাজমুস সাকিব, দিলারা খাতুন, থ্যাংক ইউ, সবাই চমৎকার অ্যান্সার করেছেন, সত্যই হবে, সবাইকে অভিনন্দন। 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করেন, ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে জানা যায়? এটা কিন্তু আপনাদের কতেও আসতে পারে জ্ঞানমূলক, অথবা খতে অনুধাবনমূলক এই কোশ্চেনটা আসতে পারে, যে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে জানা যায়। সবাই ঝটপট অ্যান্সার করেন। এই নিশাত সুলতানা, আবরার, এই আপনারা তো আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন না, দুষ্টরা শুধু একা একা ক্লাস করে জিতে যাচ্ছে, ফ্রেন্ডদেরকে মেনশন করেন। কাউসার লিখছে সাইম আহমেদ, ওকে। তাহলে 2 নাম্বার কি কি অ্যান্সার করছেন? মারিয়া লিখছে খ, বিকাশ শাহ লিখছে খ, আঞ্জুমানারা লিখেছে খ। ভুল থেকে শিক্ষা নিয়ে, তাহলে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্য পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা নিয়ে, ভুলের মধ্য দিয়ে আমরা কি করতে পারি? সত্যকে পেতে পারি। এর পরের অ্যান্সারটা আপনারা করেন, নিচের 3 এবং 4 নাম্বার অ্যান্সার করেন, যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এটা কি বলেছেন? রবি ঠাকুর বলেছেন। আচ্ছা, তাহলে আমার পথ প্রবন্ধের যে বাক্য কবিতা অংশের এই বক্তব্যটির প্রতিনিধিত্ব করে, কি বলছে? যে সত্য যে কঠিন, এই সত্যকে মেনে নিলাম, তাহলে সে কখনো করে না কি? বঞ্চনা। তাহলে আমার পথ প্রবন্ধে যে কবিতা অংশের বক্তব্যটির প্রতিনিধিত্ব করে তা প্রকাশ করুন। দেখেন ক খ গ ঘ, 3-এর কি হবে? এই 3-এর কি হবে? আপনারা এত লেট করতেছেন কেন অ্যান্সার করতে? নাকি আমার কাছে কমেন্ট লেটে আসতেছে? তাহলে 3-এর কি হবে? ওকে, বিকাশ সাহা, অভিনন্দন বিকাশ সাহা, আপনি আজকে গিফট পেয়ে যেতে পারেন। বিকাশ সাহা খুবই ভাগ্যবান, সে অনেক সুন্দর অ্যান্সার করতেছে। তাহলে কি হবে স্যার? 3-এর ক হবে। আপনার কি ক হবে? আমরা দেখি তো কি হবে। নো, অ্যান্সার করার জন্য ধন্যবাদ, কিন্তু অ্যান্সার কিন্তু ক হবে না, অ্যান্সার হবে খ। এই দেখেন একজন, আপনার গড্ডলিকা প্রবাহ, এই বাগধারাটা শুনেছেন? গড্ডলিকা প্রবাহ, অর্থাৎ একটা গড্ডল যেই দিকে যায় সবগুলো গড্ডল সেই দিকে যেতে থাকে। এই গড্ডল মানে হলো ভেড়া। গড্ডল মানে কি? ভেড়া। এই গড্ডালিকা প্রবাহ, অর্থাৎ একটা ভেড়া যেদিকে যায় সবাই সেদিকে যায়। যখন বিকাশ সাহা লিখছে ক, আমি বলছি অভিনন্দন বিকাশ সাহা, সবাই এখন ক লিখতেছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে স্যার? এখানে হবে নমস্কার করছি সত্যকে, এই আগুনের ঝান্ডা তুলে বের হলাম। তাহলে এখানে যেটা মূলত বোঝাচ্ছে, এখানে কি বলতেছে? যে মূল প্রতিনিধিত্ব করতেছে কোনটা? যে সত্য যে কঠিন। এখানে কি বলছে? যে আমার পথ দেখাবে সত্য নো, এখানে বোঝাচ্ছে মূলত যে সত্য অনেক কঠিন, তবু আমি এই সত্যকেই গ্রহণ করে নিলাম। 4 নাম্বারটা অ্যান্সার করেন, উক্ত প্রতিনিধিত্বের কারণ কি? সত্য কি? সত্য সুন্দরতম, সত্য মুক্তির পথ, সত্য আলোর দিশারি। সবাই অ্যান্সার করেন, সত্য কি হবে? আচ্ছা, বিকাশ সাহা বলছে ভাইয়া বুঝাইয়া দেন। আগেরটার কথা বলছেন তো, আগেরটা বুঝাই দিচ্ছি। আপনারা 4টা অ্যান্সার করেন। আমি এটা শেষ করার আগে 3 নাম্বারটা কেন হলো না, কেন কোয়া হলো না? কারণ এইখানে এই যে আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম, কোন আগুনের ঝান্ডা? সত্যের আগুনের ঝান্ডা। আগুনের ঝান্ডা তুলনা করছে কেন? এই যে সত্য যে কঠিন, এটা তো আগুন, আগুনের মতো কঠিন, তাহলে সেই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম। তাহলে এই কঠিন সত্যকেই আমি নিয়ে বের হলাম। এটা বোর্ড কোশ্চেনে এরকমটাই ছিল, অপশনগুলোই ছিল। তাহলে 4 নাম্বারটা অ্যান্সার করছেন, 4-এর অ্যান্সার করছেন, 4-এর ঘ, 4-এর ডি, 4-এর ঘ। সবাইকে থ্যাংক ইউ। তাহলে 4-এর কি হবে?
সুন্দরতম, সত্য সুন্দরতম, সত্য মুক্তির পথ, সত্য আলোর দিশারি আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে? পরাবলম্বন, পরাবলম্বন। আমরা যারা পরের উপর অবলম্বন করি, আমরা পরের উপর নির্ভর করি, তাহলে নজরুলের মতে এই পরাবলম্বন আমাদের কি করে তুলেছে? পরাবলম্বন আমাদেরকে, এই কমেন্ট পড়তেছি তো। আচ্ছা, তাহলে নজরুলের মতে এই পরাবলম্বন আমাদেরকে কি করে তুলেছে? দেখেন, এই পাশে অ্যান্সার করেন না কেন? পাশের যে সবার আগে অ্যান্সার করবে বিকাশ সাহা। বিকাশ সাহা বলেছে ভাইয়া নিষ্ক্রিয় এবং বিলাসী। আমরা দেখি অ্যান্সারটা। বিকাশ সাহাকে অভিনন্দন জানাই, অভিনন্দন বিকাশ সাহা, আপনারটা হয়েছে। তাহলে এই পরাবলম্বন আমাদেরকে দাস করে তুলেছে। আমরা কিন্তু এটা জ্ঞানমূলকেও দেখেছিলাম। এই যে পরাবলম্বন, আমরা অপরের উপর অবলম্বন করে থাকতেছি, এটা আমাদের নিষ্ক্রিয় করে ফেলছে, এটা আমাদের দাস করে ফেলছে। কে কে বলছে? এইটা হচ্ছে মারিয়া বলছে ভাইয়া পাশের হলো গ, তারপরে শাহেদুর বলেছে গ, আখি আলম বলেছে গ, নাইম সিদ্দিকী বলেছে গ, ইমতিয়াজ বলেছে গ, নাফিজা রহমান গ, সাকিব, সবাইকে অভিনন্দন। দিলারা খাতুন, সবাইকে অভিনন্দন। নাজমুল সাকিব, এত লেট অ্যান্সার করেন কেন? সেকেন্ডের ভিতরে অ্যান্সার করবেন। হ্যাঁ, নাজমুল সাকিব, তামিম, রাইহান, সবাই 6 নাম্বারটা অ্যান্সার করেন। 6 ডোন্ট কেয়ার ভাবানে এই উদ্ধৃত অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? নজরুলের ভয়হীনতা, সত্যে বলিয়ান হওয়া, নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস। তাহলে এইটা কি বুঝিয়েছে? 6 এর অ্যান্সার করেন দেখি। 6 এর সবার আগে কে অ্যান্সার করতে পারেন? 6 কি হবে? 6 এর রাইট অ্যান্সার কি হবে বলেন তো? 6 এর এই মাত্র কিন্তু দুটো গল্প চলে, তাই না স্যার? ওকে, তাহলে যারা যারা অ্যান্সার করেছেন আমি একটু নামগুলো দেখি, কমেন্টগুলো একটু দেখি। 6 এর ঘ দিয়েছেন, গ দিয়েছেন, গ দিয়েছেন গে আবরার। আপনাকে আমি এখন অভিনন্দন জানাবো না, কারণ আপনি এই ফার্স্ট একটা ভুল করে ফেলছেন। 6 এর ঘ হবে রে ভাইয়া। তাহলে নজরুলের যে ভয়হীনতা, এটা কি মনে একটা ডোন্ট কেয়ার ভাবানে, যে আমি কাউরে ডরাই না, কাউরে ভয় পাই না, এই ডোন্ট কেয়ার ভাবানে নিজের প্রতি একটু প্রগাঢ় বিশ্বাস তৈরি হয় এবং সত্যে বলিয়ান হওয়া যায়। এর পরেরটা অ্যান্সার করেন 7 নম্বরটা। ভুলের মধ্য দিয়ে সত্য পাওয়ার উপায় কি? 7 ক খ গ ঘ, 7 ক খ গ ঘ অ্যান্সার করেন। 7 অ্যান্সার করেন। আরে তামিম বলছে ভাইয়া আমার কাছে প্রশ্ন আসছে দেরিতে, আমি অ্যান্সার দেওয়ার আগেই অন্যদের অ্যান্সার তো। ওয়েট, যাদের কাছে অ্যান্সার আসে না, হ্যাঁ নাফিজা বলছে কাউরে ডরাই না। সিরিয়াসলি বস, কাউরে ডরাই না। লাইফে কাউরে ডরানো যাইবে না, ঠিক আছে? কাউকেই ডরানো যাবে না। কাকে? ডিপ্রেশনকে ডরানো যাবে না। আপনার একটা ফ্রেন্ড অনেক ভালো কিছু করে ফেলছে, এটাও কিন্তু একটা ডর, এটাও একটা ভয়। যাহা আমি তো কিছুই করতে পারতেছি না। আমার এক ফ্রেন্ড, ও তো পুরো কলেজের টেস্ট এক্সামে ফার্স্ট হয়ে গেছে, আর আমি হয়েছি 50তম, তার মানে আমার লাইফ শেষ। নো, এটাই ভয়। এই ভয় আপনাকে করে করে শেষ করে দেবে। নিজের ভিতরে সেলফ মোটিভেশন রাখতে হবে, কাউরে ডরায় না, ঠিক আছে? ওকে, 7 এর সবার আগে অ্যান্সার দিয়েছে, আমি তো হাকিম আরিফিন থেকে দেখতে পাচ্ছি। ওকে, দেখি 7 এর সবার আগে অ্যান্সার দিয়েছে বিকাশ সাহা। বিকাশ সাহা, আপনি তো সবার আগে অ্যান্সার দিচ্ছেন, কিন্তু আপনি এটা কি অ্যান্সার দিলেন? আঞ্জুমানারা, আঞ্জুমানারা, আঞ্জুমানারা লিখেছে গ। আমরা একটু দেখি, দেখেন ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় কিভাবে? একটা হলো ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে। তাহলে ভুলের মধ্য দিয়ে সত্য পাওয়ার জন্য কি আপনাকে বিনয়ী হতে হয়? নো, এই যে মিথ্যা অভিনয়, মিথ্যা বিনয়, এই বিনয় তো মানুষের ধ্বংস করে দেয়, তাই না? পরাবলম্বন করে দেয়। তাহলে ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে এবং আত্মসচেতন হওয়ার মাধ্যমে, আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে, আত্ম অবলম্বন করার মাধ্যমে। তাহলে কি অ্যান্সার হবে স্যার? 1 এবং 3 মূলত হবে 1, কারণ এই 1 থেকে মূলত প্রশ্ন হয় যে সত্যকে পাওয়ার উপায় কি। তাহলে যে এটা বলবেন, যদি প্রশ্ন কতে আসে, যদি জ্ঞানমূলক আসে, সত্যকে কিভাবে পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে সত্যকে পাওয়া যায়। আর যখন এখানে এমসিকিউ আসছে, এটা সহ হবে। 8 নাম্বারটা দেখে ঝটপট অ্যান্সার করেন তো। 8 নাম্বারটা খুব সহজ। 8 এর অ্যান্সার আসছে? 8 এর অ্যান্সার কেউ করেছেন? এই অনেকে না একটু লেট করে আমার কাছে কমেন্টটা আসে, এটা সার্ভারের জন্য হতে পারে, অথবা আপনারা বের হয়ে রিফ্রেশ করে আবার ক্লাসটিতে ঢুকেন। ক্লাসটা থেকে বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার নতুন করে ঢুকেন লাইভটাতে, তাহলে আপনাদের কমেন্টটা দ্রুত দ্রুত আসবে। এটা রিফ্রেশের প্রবলেমের জন্য হয়। 8 এর সবার আগে অ্যান্সার কে দিছে? 8 এর অ্যান্সার দিয়েছে শাহিদুর। শাহিদুর বলেছে মিথ্যা বিনয়। তাহলে প্রশ্নটা কি ছিল? কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে? তাহলে কোনটি অহংকার বললে ভুল হবে? এই মিথ্যা বিনয় কি অহংকার বললে ভুল হবে? এটা কেমনে হয়? এটা তো এটা হবে না রে ভাইয়া। কোনটা হবে বলেন তো? রাইট অ্যান্সার কি হবে? এই যে আঞ্জুমানারা, আঞ্জুমানারা বলেছে ঘ, হাকিমি বলেছে ঘ। এই ফারিয়া তাসনিম, নেট স্লো কেন? হ্যাঁ, নেট স্লো, আপনি বের হয়ে আবার ঢুকেন। বিকাশ শাহ, বিকাশ শাহ সবার আগে রাইট অ্যান্সার দিছে। বিকাশ শাহ, আপনাকে অভিনন্দন, আপনি সবার আগে রাইট অ্যান্সার দিয়েছেন। বিকাশ শাহ ভণ্ড না, বিকাশ শাহ মাঝে মাঝে ভালো কাজও করে। আচ্ছা,
দেখেন বিকাশ স্যার এক দুটো অ্যান্সার ভুল আছে, বাকিগুলো ঠিক আছে। সবাইকে অভিনন্দন, সবার নাম নিতে পারলাম না, বাট সবাই এখন ঠিক দিয়েছেন। ভুল আর কেউ দিয়েছেন? কেউ ভুল দেয়নি, সবাই ঠিক দিয়েছে। ওকে, আমার পথ শেষ, আপনাদের পথ শেষ, এবার নতুন পথ শুরু। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কত? 1908 সাল। এবং মৃত্যুসাল কত? মৃত্যুসাল 1956 সাল। আমি একটা ছোট্ট কোশ্চেন করব। আমি অলরেডি কাজী নজরুল পড়িয়ে ফেলছি, তাই না? কাজী নজরুল ইসলামের জন্মসালটা আপনারা লিখবেন, সবাই সবাই কমেন্ট বক্সে লেখেন, জাস্ট জন্মসালটা লেখেন। কাজী নজরুলের, দেখে আপনাদের মনে আছে কিনা, কাজী নজরুলের জন্মসালটা সবাই কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলেন। আপনাদের ফ্রেন্ডরা সবাই চলে গেছে কেন বলেন তো? একটা কাজ করেন, ক্লাসের শেয়ার বাটনে যাবেন, মেসেঞ্জার গ্রুপ আছে না আপনাদের কলেজের ফ্রেন্ডদের, ওইখানে জাস্ট মেসেঞ্জারে ক্লাসটা পাঠিয়ে দিবেন। আমি এটা অনেক করতাম, আমি যখন ইন্টারে থাকতাম না, আমি এই কাজগুলো করতাম। এতে উপস্থিতিটা বাড়লে, কমেন্টটা বাড়লে, কম্পিটিশনটা বাড়লে সুন্দর হয়। এই দেখি সবার আগে লিখছে কে? নাফিজা, আপনাকে তুলে ঘুরাতে ঘুরাতে আকাশে উড়িয়ে দেওয়া উচিত। 1956 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে। হ্যাঁ, এটা আপনি কি লিখলেন? দেখেন, নাবিলাও লিখছে 1956। কিরে ভাই, আপনারা গড্ডলিকা প্রভাব শুরু করছেন নাকি? আপনাদের দুজনকে উড়াতে উড়াতে বঙ্গোপসাগরে পাঠা দেওয়া উচিত। 1956 কেমনে হয়? এইটা তো হবে 1899 সাল। 1899 সাল হবে। হ্যাঁ, এখানেও আঞ্জুমানারা সবার আগে অ্যান্সার দিয়েছে। আঞ্জুমানারা অভিনন্দন, আপনি সবার আগে দিয়েছেন। তোমা, এই তোমা, আচ্ছা তোমার মায়ের নাম হচ্ছে আঞ্জুমানারা। থ্যাংক ইউ। না, ওকে, হ্যাঁ, না না, আচ্ছা বোতলটা ঠিক আছে। ওকে, না না, ভুলটা না, শুধু ঠিকটাও পড়েছি। এই যে সবাই দিয়েছে, এখন দিয়েছে। এই এমএসটি মারি আরেকটা ভালো কাজ করছে, সে তারিখ সহ দিয়ে দিয়েছে 24শে মে। 24শে মে নাফিজুর রহমান আগে দিয়েছেন। ওকে, মনির হোসেন দিয়েছে 1999 সাল। এটা কে? এটা কি আপনার ভাই নাকি? 1999 সালে আর এক কাজী নজরুল ইসলামের কথা দিয়েছে, 1999 সালে জন্মগ্রহণ করেছে। এটা 1899 সাল হবে। কাজী নজরুল ইসলাম 1800। মেহেদী হাসান ব্রো, থ্যাংক ইউ। মেহেদী হাসান ব্রো হচ্ছে মৃত্যু সাল সহ লিখছে। ভাই আপনি কষ্ট করে মৃত্যু সাল সহ দিয়েছে, তাহলে মৃত্যু সাল কত হবে? মৃত্যু সাল হবে হলো কত সাল? এই আমিনুল ইসলাম মজুমদার ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমিনুল ইসলাম মজুমদার ভাই, আপনাকে অনেক অনেক স্যালুট রইলো। আচ্ছা, জুনিয়রদেরকে একটু মোটিভেশন দিতে পারেন আপনি। ওকে, এরপরে মৃত্যু 1976 সাল। থ্যাংক ইউ মেহেদী হাসান ব্রো। এখানে বিষয়বস্তু দেখেন, আমি এটা নিয়ে একদম কথা বলবো না। এইখানে একটা রোগের কথা বলা আছে কলেরা, একটা ফলের কথা বলা আছে কাঠল, এবং কাঁঠাল সম্পর্কে বলা আছে, আর হচ্ছে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী, হাজবেন্ড ম্যাটেরিয়ালস। আমাদের যোগু না জগা কে ছিল? এই যে আমাদের মাসি পিসির ভিতরে মূল নায়ক কে? কেউ লেখেন তো নায়কের নামটা। এখানে একটা পাখির কথা বলা আছে, শকুনের কথা বলা আছে, বাহনের বলতে সালতির কথা বলা আছে। সালতিতে করে কি করেছে? মাসি পিসি হচ্ছে ওই সবজি নিয়ে যাওয়া নিয়ে আসা করেছে, ব্যবসা করে তারা। এবং এখানে একদমই সময় নেব না, দুই বিধবার কাহিনী বলা আছে এখানে। মূল বক্তব্যটা দরকার নেই, আমরা সোজা কোশ্চেনে চলে যাই। চলেন, আমরা এটার উপর অলরেডি ক্লাস করে ফেলছি, মাসি পিসির উপর। আমরা ইয়েতে চলে যাই। নামকরণ হলো সাহিত্য রচনার মুকুট স্বরূপ। এখানে নামকরণটা করা হয়েছে কি থেকে? মাসি পিসি, যেহেতু মাসি এবং পিসির কাহিনী নিয়ে, তারাই তো মূল হিরো, তাই না? এখানে সেখান থেকে মূলত যোগু। এই যোগু লিখেছেন কে? যোগু এই 24শে মে না 25শে মে না? আচ্ছা, তোমা এটা রাইট অ্যান্সার দিয়েছে। যোগু কিভাবে হাজবেন্ড ম্যাটেরিয়ালস হয়? এর মতো হলে তো 2 দিনও ঠিক থাকবে না, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি একটা ফান করে বলেছি, যোগু হাজবেন্ড ম্যাটেরিয়ালস হয় না। আচ্ছা, তবে আমাদের নায়িকার নাম কি বলেন তো? আপনারা লেখেন তো। আমাদের নায়িকা কে? যোগুর ওয়াইফ কে? সে কিন্তু ঠিকই ওয়াইফ ম্যাটেরিয়ালস, তাই না? ওকে, আমরা এখানে একদমই সময় নেব না, আমি ডিরেক্ট কোশ্চেনে চলে যেতে চাচ্ছি। ওকে, এই কোশ্চেন গুলো আসবে এখন। একটু লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন। এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়িতে ডাকতে কর্তার লজ্জা করে না? কানাই আসছে এই মাসি পিসির কাছে ডাকতে। কাকে বলেন তো? কাকে ডাকতে? আল্লাদি লিখেছে কে? আল্লাদি লিখেছে তোমা লিখেছে আল্লাদি। ওকে, এমএসটি মারিয়া বলতেছে আমার বই 24শে মে লেখা। আচ্ছা, আল্লাদিরে হচ্ছে ডাকতে পাঠাইছে। এখন ডাকতে আসলে তারা বলতেছে যে এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়িতে ডাকতে কর্তাকে লজ্জা করেন। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে পিসি বলছে। ফের আসুক আদরে রাখিব যতদিন থাকে। এই উক্তিটি কার? মাসির উক্তি। এটা কার সম্পর্কে বলছে? যোগুর সম্পর্কে বলছে, যে যোগু আবার আসুক, তাকে আদরে রাখিব।
ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব মাসি পিসি আল্লাহ দিকে কথা বলেছিল। সজাগ রইতে হবে রাতটা, এই উক্তিটি কার? এই উক্তিটি মাসি। এরপরে আসেন, হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, উক্তিটি কার? এই উক্তিগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এই উক্তিগুলো আমি জাস্ট কয়েকটা উক্তি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। উক্তি কয়টা? এই উক্তিগুলো খুব ইম্পর্টেন্ট। এত রাতে মেয়ে নককে কাছারি বাড়িতে ডাকতে লজ্জা করে না কর্তার, এটা কে বলেছিল? এইটা বলেছিল পিসি। আর ফের আসুক আদরে রাখিব যতদিন থাকে, যোগ সম্পর্কে এইটা বলছিল মাসি। মাসির কথাগুলো একটু নোট করেন, দেখেন অধিকাংশ কথাই মাসির। সজাগ রইতে হবে রাতটা, কারণ রাতে যে কোনো সময় চলে আসতে পারে, তাই না? এটা কে বলছিল? মাসি বলছিল। মাসি আবার বলছে কাপড়টা ছেড়ে আসি কানাই, যেহেতু কর্তার কাছে যাবো ভালো কাপড় পরে আসি, এটাও কে বলছে? মাসি বলছে। বটির এক কোপে গলা ফাঁক করে দেব, এটাও কে বলছে? হুমকিটা কে দিয়েছিল? মাসি দিয়েছিল। তাহলে এই মাসির বক্তব্যগুলো আপনাদেরকে কিন্তু একটুখানি নোট করে রাখতে হবে ভাইয়া। মাসির বাণী কোনগুলো? মাসির বক্তব্য। পিসি কি বলেছিল? পিসি বলেছিল হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না। তাহলে মাসির বক্তব্যগুলো আপনারা আশা করি স্ক্রিনশট নিয়ে রেখেছেন। এরপরে আসেন স্যার, এরপরে কাটারির কোপে গলা কাটি দুই একটা। তাহলে কি বলছে? যে কাটারির কোপে দুই একটা গলা কাটি, এটা কে বলছে? কাটারির কোপে দুই একটা গলা কাটতে চেয়েছিল কে? চেয়েছিল পিসি। তাহলে পিসি কি বলেছিল? কাটারির কোপে দুই একটা গলা কেটে ফেলি। বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির না করবো কেন? তাহলে বলতেছে জামাই মদ খাক জোয়া খাক যা কিছুই করুক, সে তো জামাই, তাই না? সে যদি ঘরে আসে তাহলে তো আমরা অ্যাটলিস্ট খাতিরটা করবো। এটা কে বলতেছে? এইটা বলতেছে আমাদের মাসি। এরপরে আসেন, তোর পিসে ছিল জগুর মতো। তাহলে এটা কি বলছে? এটা পিসি বলছে। পিসি আল্লাদি বলছে আহারে আল্লাদি, তোর কপাল শুধু তোরই পরে নাই, কপাল তো আমার উপর ছিল রে। তোর যে পিসে মশাই ছিল, সেই পিসে মশাও ছিল জগুর মতো, একই কাজ করতো, মদ খাইতো জুয়া খেলতো আর আমারে নির্যাতন করতো। অতএব এইটা কে বলেছিল? তোর পিসে ছিল। হ্যাঁ, কড়া হুমকি দিয়েছিল জি এম নাজমুল। এই আপনাদের মনে আছে তো, তাই না? যে সর্বোচ্চ অ্যান্সার করবেন যে। তাহলে কড়া হুমকি দিয়েছিল কে? কড়া হুমকি দিয়েছিল হচ্ছে মাসি, যে কি করে ফেলবো। ওকে, তাহলে তোর পিসে ছিল জগুর মতো, আয়না বজ্জাত হারামজাদা, এগিয়ে আয় না। এই উক্তিটা কে দিয়েছিল? বজ্জাত হারামজাদা, একটু এগিয়ে আয় না, দায়ের কোপ দিয়ে একদম দুই ভাগ করে ফেলবো, এটা কে বলছিল? পিসি বলছিল। পিসি। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এটার মানে কি আপনারা বুঝছেন? এটার মানেটা আমি একটু ব্যাখ্যা করব। চা খাবেন? নো, আপনারা অ্যান্সার করেন, আমি চা খাই। এইটা হলো স্যার আপনার, এরা কি করলো? এরা ভাবলো যে রাত্রে এসে এই কর্তাবাবুর লোকেরা এসে আমাদের ঘর বাড়ি আগুনে পোড়ায় দিতে পারে। এই জন্য তারা বিভিন্ন কাঁথাগুলো ভিজিয়ে কাঁথা পানি দিয়ে ভিজিয়ে রাখছিল, যেন ঘর বাড়িতে যদি আগুন ধরিয়ে দেয় আমরা আগুনটা যেন নিভাতে পারি। আগুন ধরিয়ে দিলে সেটা যেন নিভাতে পারি, কাঁথাগুলো সব ভিজিয়ে রাখছিল পানিতে এবং দা নিয়ে রেডি ছিল। তাহলে এটাই কি বুঝিয়েছে? যে তারা তাদের এই যে তার ভাইয়ের মেয়ে বা তার বোনের মেয়ে ভাইজিকে বা বোনজিকে রক্ষার জন্য মাসি এবং পিসির যে একটি যুদ্ধ, তাদের একটা প্রস্তুতি, এটা কি ছিল? যুদ্ধের আয়োজন করে তারা প্রস্তুত হয়েছিল মাসি পিসি। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এই উক্তিটি দিয়েছিল পিসি। কেন দিয়েছিল? যে আল্লাদি, তোর যদি একটা ছেলে হয় তাহলে এই ছেলেটা দেখে হয়তো এই জগু বদমাই হারামজাদাটা কি হবে? ভালো হয়ে যেতে পারে। এরপরে আসেন মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিক কি? এইটা এমসিকিউ আসে। মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিক কি? মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিকটা হলো স্যার, এখানে এটা আমি আপনাদের একটা এক্সাম নিয়েছিলাম না, সেখানে ওটা দিয়েছিলাম। সেটা হলো মাসি পিসি গল্পে আপনাদের যত গল্প আছে, কোন গল্পের ভিতরে আপনারা টেক্সট বুকের একটা গল্পের ভিতরেও পান নাই যেখানে নারীরা কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করে। অনলি একটাই গল্প আছে আপনাদের টেক্সট বুকে, সেটা হলো মাসি পিসি, যেখানে তারা কি করতেছে? নারীরা জীবিকা নির্বাহ করতেছে, তারা কাজ করে। এই নারীরা জীবিকা নির্বাহের জন্য কঠিন পরিশ্রম করে, তারা সবজি বিক্রি করতেছে, কাজ করতেছে। মাসি পিসি গল্পের প্রশংসনীয় দিকটা কি স্যার? প্রশংসনীয় দিক হলো বিধবার, দায়িত্বশীল এবং মানবিক জীবন যুদ্ধ। তাহলে মাসি পিসি গল্পের প্রশংসনীয় দিকটা কি? এই দেখেন, আখি আলম বলেন এখনো দুপুরে খান নাই, ক্লাস করতেছি। আমিও তো খাই নাই, খাইলে তো ক্লাস নিতে পারবো না, এত কথা বলতে পারবো না। অতএব সমস্যা নেই, আমরা সবাই একসাথে খাবো ক্লাস শেষে। দেখেন, মাসি পিসি গল্পের প্রশংসনীয় দিক হলো দুজন বিধবার, দায়িত্বশীল, মানবিক যুদ্ধ। মাসি পিসি গল্পের তাৎপর্যপূর্ণ দিক হলো কি? নারীর বুদ্ধিদীপ্ত সাহসী সংগ্রাম পরিচালনা। এরপরে ও মাসি, ও গো পিসি, রাখো খবর আছে। কে বলছে এটা? এটা বলছে ওই যে টাউট, যোগু টাউটের আর এক বন্ধু কি? কৈলেশ টাউট। তাহলে কৈলেশ কি বলছে? ও মাসি, ও পিসি,
দাঁড়াও, খবর আছে, খবর আছে। কে বলছে? কৈলাস বলেছে। মাসিপিসি সালতির গতি ঠেকায় সামনের দিকে লগিপুতে। সালতি মানে কি? সালতি শব্দের অর্থ আপনারা কমেন্ট বক্সে লেখেন সবাই। মাসিপিসি কি করলো? যখন বলছে ও মাসি, ও পিসি দাঁড়াও, তখন কি করছে? সালতিটা তারা একটু থামিয়েছে। সালতি কি? সালতিটার অর্থটা সবাই লেখেন। এখানে সালতি হলো স্যার, সালতি হলো নৌকা। সালতি কি? সালতি হলো নৌকা। মাসিপিসি যখন সালতির গতি ঠেকায় তখন আল্লাদি ঘুমটা টেনে দেয় সিঁথির সিঁদুর পর্যন্ত। এরপরে আসেন স্যার, যোগু আল্লাদিতে নিতে আসলে মাসিপিসি যোগুকে কি খাইয়েছিল জানেন? ছাগল খাইয়েছিল। অর্থাৎ যোগু জামাই আসছে, জামাই সে অপরাধী হোক, সে জুয়া খেলুক, মদ খাক, যত প্রকার অপরাধী করুক, সে তো জামাই। জামাই যেহেতু এসেছে, আমার একটা ছাগল জবাই করে সে জামাইকে খাইয়েছিল, তাও যেন জামাই একটু ভালো হয়। কিন্তু এই টাউট কি ভালো হবে? কখনোই না। আচ্ছা, কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে কে? বুড়ো রহমানের মেয়ে। তাহলে অল্প কয়েকদিন আগে, বুড়ো রহমানের মেয়ে মারা গেছে। বুড়ো রহমানের মেয়ে অনেকটাই আমাদের আল্লাদির মতো ছিল। এই জন্য আল্লাদিকে দেখলে বুড়ো রহমানের তার নিজের মেয়ের কথা মনে হয়ে যায়। তাহলে যদি প্রশ্ন হয় যে আল্লাদিকে দেখলে কার নিজের মেয়ের মতো মনে হয়, কি হবে? আল্লাদিকে দেখলে নিজের মেয়ের মতো মনে হয় কার? আল্লাদিকে দেখলে নিজের মেয়ের মতো মনে হয় কার? আল্লাদিকে দেখলে নিজের মেয়ের মতো মনে হয় বুড়ো রহমানের। এরপরে আসেন স্যার, এই আমরা খুব দ্রুত যাবো, এই ছোট অবুঝ মেয়ে এটা আর বলবো না, এমসিকিউ চলে যায়। চলেন। বুড়ো রহমান ছিল অনেক রোগা ছিল। যোগ এবার মামলা করবে মাসিপিসির কাছে থেকে বউকে নেওয়ার জন্য, কারণ বউকে আটকে দিছে, এটা বলা হয়েছে। আমরা এমসিকিউ চলে যাই। আমরা মাত্র 3টা গল্প চলতেছে, তো আমাদের আরো কিছু গল্প শেষ করতে হবে। ওকে, আই হাই, এই 1 নম্বরটা অ্যান্সার করেন। মাসিপিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজের মেয়ের ছাপ? অর্থাৎ আল্লাদিকে দেখলে কার তার নিজের মেয়ের কথা মনে হয়ে যায়, এটা অ্যান্সার করেন। আল্লাদিকে দেখলে নিজের মেয়ের কথা মনে হয়ে যায় কার? আল্লাদিকে দেখলে নিজের মেয়ের কথা মনে হয়ে যায় কার? সবাই সবাই ঝটপট অ্যান্সার করেন। আল্লাদিকে দেখলে নিজের মেয়ের কথা মনে হয়ে যায় কার? লিখছে গ, গ সবার আগে লিখছে মারিয়া। নাফিজা রহমান লিখেছে গ, বিকাশ সাহা লিখেছে গ, আঞ্জুমারা লিখেছে গ, নাবিলা লিখেছে রহমান। এই শুধু রহমান না, বুড়ো রহমান। ওকে, গ গ গ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যারা যারা গ লিখেছেন সবার অ্যান্সার হয়েছে মেহেদী হাসান ব্রো, রাইহান সবার গ, নাবিলা গ, নাফিজা গ, ফারিহা তাসনিম মিতু গ। এর পরের কোশ্চেন অ্যান্সার করেন। আখি আলম গ, নাজমুস সাকিব তামিম 1-এর গ, মনির হোসেন 1-এর গ। এই 2-এর অ্যান্সার করেন, সবাই 2-এর অ্যান্সার করেন। শরীয়ত লিখেছে রহমান, আবরার লিখেছে ভাইয়া গ, নাফিজা লিখেছে আবার বুড়ো রহমান। আপনি এটা লেখেন, 2-এর অ্যান্সার করেন। 2 মাসিপিসি গল্পে চৌকিদার কে? মাসিপিসি গল্পে চৌকিদার কে? মাসিপিসি গল্পে চৌকিদার কে? মাসিপিসি গল্পে চৌকিদার কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ওমর ফারুক ভাই কেমন আছেন? ওকে, তাহলে এখানে কি হবে? মাসিপিসি গল্পে চৌকিদার সবার আগে অ্যান্সার লিখেছে কে? সবার আগে এমএসটি মারিয়া লিখেছে ভাইয়া 2-এর ঘ, আঞ্জুমানারা লিখেছে ঘ, ফারিয়া তাসনিম নিতু লিখেছে ঘ, বিকাশ সাহা লিখেছে ঘ, খাদিজাতুল কুবরা ঘ। থ্যাংক ইউ, সবার অ্যান্সার হয়েছে। তামিম, আখি, রাইহান সবার অ্যান্সার হয়েছে। তাহলে কি হবে স্যার? ঘ হবে। ওকে, এরপরের কোশ্চেন আসেন। মাসিপিসি গল্পের 2 বিধবার চরিত্রে কিসের মিল আছে? খুব দ্রুত, 10 সেকেন্ড, আমাদের দ্রুত যেতে হবে, আসর নামাজের আগে শেষ করতে হবে, তো আমাদের আরো কিছু গল্প বাকি আছে। বলেন 3-এর কি হবে? মাসিপিসি গল্পে 2 বিধবার চরিত্রে মিল কিসে? মাসিপিসি গল্পে 2 বিধবার চরিত্রে মিল কিসে? কিসে মিল রয়েছে? মাসিপিসি গল্পে 2 বিধবার চরিত্রে কি ব্যবসার বুদ্ধিতে, নৌকা চালানোর পারদর্শিতায়, দায়িত্বশীলতা, মানবিক জীবন যুদ্ধে, নাকি জামাইকে ঠকানোর চিন্তায়? জামাইকে ঠকানোর চিন্তায়। কোথায় হবে? তাহলে মাসিপিসি গল্পে 2 বিধবার চরিত্রে কিসের মিল রয়েছে? সবার আগে অ্যান্সার করেছে আঞ্জুমান আরা, লিখেছে খ। তারপরে অ্যান্সার করেছে মারিয়া, লিখেছে দ্বিতীয়তে। 3 নম্বরে লিখেছে এই 3-এর খ লিখতেছেন সবাই। দায়িত্বশীলতা, মানবিক যুদ্ধে সবার হয়েছে বিকাশ সাহা, খালিদ, আঞ্জুমান আরা, মেহেদী হাসান ব্রো, নাজমুস সাকিব, আখি আলম, এই সবার হয়েছে। শরীয়ত সবার হয়েছে। 4 লেখেন, 4 কি হবে স্যার? মাসিপিসি গল্পের মূল উপজীব্য বিষয় কি? মাসিপিসি গল্পের মূল উপজীব্য বিষয় কি? এখানে কি বুঝিয়েছে? মাসিপিসি গল্পে কি বুঝিয়েছে? মূল উপজীব্য বিষয় কি?
এখানে ক খ গ ঘ কোনটা অ্যান্সার হবে? মাসি পিসি গল্পে মূল উপজীব্য বিষয়টা কি হবে স্যার? মাসি পিসি গল্পে মূল উপজীব্য বিষয় কি? দেখি সবার আগে অ্যান্সার করেছে কে? মাসি পিসি গল্পে মূল উপজীব্য বিষয়, এখানে বিকাশ শাহ লিখেছে 4 খ, শাহিদুল লিখেছে খ, আঞ্জুমান আরা লিখেছে গ। নো, আঞ্জুমান আরা গ হবে না রে ভাইয়া। এখানে ঠিক আছে নারীর অসহায়ত্ব, বাট যদি এমন হতো যে নারীরাই শুধু অসহায় আর কিছু নাই, তা না তো। এখানে যে পুরুষতান্ত্রিকতা, এই যে কৈলেশ, তারপর হচ্ছে ওই কানাই, এই যে চৌকিদার, এই যে যোগুর কাহিনী, এগুলোতে এখানে প্রকাশ পেয়েছে, তাই না? পুরুষতান্ত্রিকতাটা এখানে মূল। 5 নাম্বারটা অ্যান্সার করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 9 কয়টি? এই 10 সেকেন্ড, আমি আর সময় দেবো না স্যার, 10 সেকেন্ড করে। আজকে ক্লাসের শেষে আমি বলেছিলাম কিভাবে সৃজনশীল লিখলে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়, আমরা সেটা নিয়ে কথা বলবো একটু পরে। তাহলে দেখেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 9 কোনটি? কি হবে? 5 গ। এই এই পদ্মা নদীর মাঝে হবে না কেন? বিকাশ সাহা, বিকাশ সাহা আপনি এটা কি করলেন? এটা তার বিখ্যাত উপন্যাস, এই উপন্যাসের উপর মুভি আছে, বিখ্যাত মুভি। আপনারা দেখেন নাই পদ্মা নদীর মাঝে? আয় হায়, কি বলে, কত মিমি ক্রিয়েট হয়, দেখেন না এটা? এই যে ঢাকায় যে কোনো কিছু হলেই তো এটা নিয়ে মিমি বানানো হয়। আচ্ছা, আপনারা দেখে নেবেন। তাহলে প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এইটা ছাড়া দিবারাত্রির কাব্য, জননী, পদ্মা নদীর মাঝে, এগুলো সব কি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। 6 নাম্বারটা অ্যান্সার করেন। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বলেন? আয় হায়, এবার বলি নাই। 6 হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে আঞ্জুমান আরা সবার আগে রাইট অ্যান্সার দিয়েছিল, বিকাশ সাহা ভুল অ্যান্সার দিয়েছিল, শাহিদুরও ভুল অ্যান্সার দিয়েছিলেন। এটা অ্যান্সার বলেন সবার আগে। 6 খ। এই দেখেন 6 খ পূর্বাশা, এটা কে লিখেছে? আঞ্জুমান আরা সবার আগে বলেছে 6 খ। তারপরে মারিয়া বলেছে খ, তামিম, তামিম বলে না এখনো, বিকাশ শাহ বলেছে খ, আখি আলম বলেছে, আচ্ছা ব্রো বলেছে খ। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। তাহলে 6 নাম্বার কি হবে? 6 হবে খ, পূর্বাশা পত্রিকা। যারা যারা ফ্রেন্ডদেরকে মেনশন করছিলেন, 1.5 ঘন্টা হয়ে গেছে তো ক্লাসের, প্রায় অনেক সময় চলে গেছে, ওদেরকে আবার একটু মেনশন করে দেন ক্লাসের ফাঁকে। বলেন, মাসে বেশি গল্পে ডর কিসের কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? বলে না যে ডর কিসের, এটা কোন প্রসঙ্গে বলেছে? কাছারি বাড়ি যাওয়া, নাকি স্বামীর ঘর করা, বাবার জমি জমা দেখা, নাকি রাতে একা থাকা? রাতে একা থাকা কোনটা হবে? কোনটা হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন? মাসি পিসি গল্পে। আরে ডর কিসের? আরে আল্লাদি, তুই এত ডর পাচ্ছিস কেন? কিসের ডর? এটা পিসি যে বলেছিল যে ডর কিসের, এটা কে বলেছিল? এটা রাইট অ্যান্সার কি হবে? 7 ক। আঞ্জুমান আরা সবার আগে ভুল অ্যান্সার দিয়েছে, খ দিয়েছে। তারপরে বিকাশ শাহ বলেছে ক, শাহিদুর বলেছে ক, আঞ্জুমান আরা আবার বলছে খ। এটা ক হবে, স্বামীর ঘর করা নিয়ে। এরপরে আসেন, মাসি পিসি গল্পে কানাই, কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? কানাই, কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? কানাই, কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? 8 8 অ্যান্সার করেন, 8 অ্যান্সার করেন। কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে বলেন? 8 ক। সবার আগে কি বলছে? শাহিদুর, শাহিদুর, অভিনন্দন শাহিদুর। শাহিদুরকে আমি ফার্স্ট একটা অ্যান্সার সবার আগে দিতে দিলাম। এর আগে আপনি মনে হয় ফার্স্ট অ্যান্সার দিতে পারেন নাই, সেকেন্ড বা থার্ড দিয়েছেন। শাহিদুরকে অভিনন্দন। কি হবে? এটা কাছারি বাড়ি হবে। আগে আগে অ্যান্সার করার জন্য অভিনন্দন, কিন্তু আপনার অ্যান্সারটা হয়নি। বিকাশ শাহ কি লিখেছে? আচ্ছা, আগে রাইট অ্যান্সার দিছে কে? সবার আগে রাইট অ্যান্সার দিছে আঞ্জুমান আরা। আঞ্জুমান আরা অভিনন্দন। জমিদার বাড়ির কথা আছে এখানে? এখানে তো কাছারি বাড়ির কথা আছে। জমিদার বাড়ি কি আছে এই গল্পের ভিতরে? না, এটা কিন্তু কনফিউজিং, যেহেতু জমিদার ডাকছে কাছারি বাড়িতে ডাকছে, আচ্ছা চৌকিদার ডাকছে কাছারি বাড়িতে, তাহলে আঞ্জুমান আরা অভিনন্দন, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে আসেন স্যার, বেকম্মা শব্দের অর্থ কি? বেকম্মা, বেকম্মা অসতর্ক, অসংযত, অসঙ্গত, নাকি অসমর্থ? তাহলে বেকম্মা শব্দের অর্থ কি? বেকম্মা শব্দের অর্থ কি? সবাই লেখেন, বেকম্মা শব্দের অর্থ কি? সবাই অ্যান্সার করেন। বেকম্মা, এই বেকম্মা শব্দের অর্থ কি? সবার আগে লিখেছে কে? 9 ক। এইটা লিখেছে না, সবার আগে লিখেছে বিকাশ সাহা, তারপরে আঞ্জুমান আরা। এরা ওকে। 9 ক শাহিদুল লিখেছে, 9 ক নাফিজা লিখেছে, 9 গ লিখেছে কে? গ লিখেছে কে? বেকম্মা। আচ্ছা, বেকম্মা গ লিখেছে যেন কে? আমি একজনকে দেখলাম, ও শাহিদুল, শাহিদুল লিখেছে গ। শাহিদুল থ্যাংক ইউ। অসঙ্গত, অসঙ্গত, ওকে। বেকম্মা মানে কি?
অসঙ্গত। ওকে, 10 নাম্বারটা দেখেন, মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদা উক্তিটি কে করেছে? 10-এর অ্যান্সার কি হবে? আয়না বজ্জাত হারামজাদা এই উক্তিটি কে করেছে? 10 10 10 10 10 বলেন। ওকে, মেহেদী হাসান ব্রো বলছে ভাই আমি একটু বাইরে থেকে আসছি। ওকে, আপনি তো অনলাইন ক্লাসে আছেন, কোনো সমস্যা নেই। এইটা ওই বাসে বসে ক্লাস করতেছে, কেউ ওয়াশরুমে করতেছে, কেউ খাবার টেবিলে করতেছে, হটিভার যে কোনো জায়গা থেকে করা যায়। ওকে, দেখেন 10 নাম্বারটা অ্যান্সার কি হবে? 10-এর 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 খ 10-এর খ 10-এর খ লিখেছে কে? 10-এর খ লিখেছে বিকাশ সাহা। বিকাশ সাহা লিখেছে খ সবার আগে। এরপরে আঞ্জুমানারা লিখেছে ক। মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদা আমি কিন্তু আপনাদেরকে এরকম লিখে দিয়েছিলাম, বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, কয়টা মাসের উক্তি আর কয়টা পিসির উক্তি। তাহলে এটা কিন্তু পিসির উক্তি। পিসি কি বলেছিল? বলেছিল আয়না বেটা হারামজাদা। আচ্ছা, তাহলে বজ্জাত হারামজাদা কে বলেছিল? পিসি বলেছিল। শেষ। আমরা রেইনকোটে চলে যাচ্ছি, রেইনকোটটা খুব দ্রুত যাব। রেইনকোট, আচ্ছা আচ্ছা, রেইনকোটের দুই একটা শর্ট কোশ্চেন একটু বলে দিয়ে যায়। মিলিটারি ক্যাম্প করা হয়েছিল কোথায়? ঢাকা কলেজের জিমনেশিয়ামে। রেইনকোট গল্প কোন শহরের চিত্র ফুটে উঠেছে? ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। এরপরে স্যার কাকে দেখলে কলেজে সবাই তটস্থ থাকে? এর নাম হলো ইসাক মিয়াকে দেখলে। ইসাক মিয়া ছিল একজন পিয়ন, এই পিয়নকে দেখলে সবাই তটস্থ থাকতো রেইনকোট গল্পে। এরপরে আসেন গল্পকথকের স্ত্রী। এই এই গল্পকথকের স্ত্রীর নাম কি? গল্পকথকের স্ত্রী হচ্ছে আসমা। আসমার একটা ভাই ছিল, সেই ভাইটার নাম সবাই কমেন্ট বক্সে লিখবেন। আসমার ভাইয়ের নাম কি? সবাই কমেন্ট বক্সে লেখেন। মূলত এই আসমার ভাইয়ের একটা রেইনকোট ছিল। আসমার ভাই ছিল একটু লম্বা। আর আমাদের নুরুল হুদা, নুরুল হুদা না নুরুল হক কি হবে বলেন তো? এর নাম কি? আমাদের যেই যার কাহিনী নিয়ে মূলত লেখা, তিনি ছিলেন কি একটু খাটো, আর মিন্টু ছিল একটু লম্বা। এখন ওপস বলে ফেললাম, সবাই কমেন্ট বক্সে লিখছেন মিন্টু মিন্টু মিন্টু। ওকে, তাহলে এই মিন্টু রেইনকোট যখন পড়ছে, আসমা বলছে তুমি পড়ো তো ভালোই হলো, তোমার পা পর্যন্ত লেগে গেল, মিন্টু একটু লম্বা তো, তোমার আর বৃষ্টি লাগবে না। ওকে, তাহলে কোন দিক থেকে যেন গুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল? মিরপুরের দিক থেকে। রেডিও টেলিভিশন হরদম কি বলতেছিল? সিচুয়েশন ইজ নরমাল। আমরা জুলাই বিপ্লবের সময় দেখছি গভর্নমেন্ট কি বলতো? বলতো দেশের অবস্থা স্বাভাবিক আছে, কোথাও কোনো সমস্যা নাই। ওকে, লেকচারার নুরুল হুদা কার রেইনকোট পড়েছিল? তার শ্যালক মিন্টুর রেইনকোট পড়েছিল। আসেন, কার জন্য তটস্থ থাকতে হতো? এই শ্যালক মিন্টুর জন্য, কারণ মিন্টু ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধার রেইনকোট যখন তার শরীরে সে লাগিয়েছিল, তার নিজের ভিতরে রেইনকোটের উপর যখন উপর থেকে বৃষ্টি পড়তেছিল, একজন মুক্তিযোদ্ধার রেইনকোট শরীরে পড়ে তার নিজের ভিতরেও একটা স্পিড কাজ করেছে, মুক্তিযুদ্ধের চেতনা কাজ করেছে। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? উক্তিটি হলো নুরুল হুদার বাসার নিচের তলার ভদ্রলোকের। ইস্টেন গানওয়ালা ছেকরার দল নৌকা করে কি নিয়ে আসে? অস্ত্র নিয়ে আসে। প্রিন্সিপাল কাকে তোয়াজ করতো? এই যে উর্দুর প্রিন্সিপাল প্রফেসর আকবর সাজিদকে নুরুল হুদাকে কে ডেকে পাঠিয়েছিল? প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছিল। কার মাধ্যমে ডাকিয়েছিল? সেই ব্যক্তিটার নাম লিখবেন। প্রিন্সিপাল তো ডেকেছিল তাই না নুরুল হুদাকে? কার মাধ্যমে ডেকেছিল বলেন তো? নুরুল হুদাকে ডাকতে গিয়েছিল কে? এটা লেখেন তো আপনারা। ওকে, গুজবি হলো বাঙালির কাল, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন প্রিন্সিপাল সাহেব। ওকে, পাকিস্তানিদের শরীরের সবচেয়ে বড় কাটা কি? এটা সবাই অ্যান্সার করেন। পাকিস্তানিদের শরীরের সবচেয়ে বড় কাটা কি? কোন বস্তুকে পাকিস্তানিদের শরীরের কাটা বলা হয়? কোনটা, সেটা কি? সবাই লেখেন। এই আজান দিচ্ছে। ওকে, আজান তো দিবে, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিব। পিয়নের মাধ্যমে কে লিখেছেন? লিখেছেন এমএসটি মারিয়া। থ্যাংক ইউ। তাহলে পাকিস্তানিদের শরীরের কাটা কাকে বলা হয়? কোন জিনিসটাকে পাকিস্তানিদের শরীরের কাটা বলা হতো? সবাই কমেন্ট বক্সে লেখেন কোন জিনিসটাকে। শহীদ মিনারকে বিকাশ সাহা এবং আঞ্জুমানারা দুজন একসাথে কমেন্ট করেছে। ওকে, ঠিক আছে। ডক্টর আফাজ আহমেদের মতে কি শহীদ মিনার হলো পাকিস্তানিদের শরীরের কাটা। মুয়াজ্জিনকে পাকিস্তানি মিলিটারিরা গুলি করে হত্যা করে। নুরুল হুদা ছিলেন কেমিস্ট্রির লেকচারার। আচ্ছা, নুরুল হুদার সাথে আব্দুস সাত্তার মৃধাকেও কি করা হয়েছে? মিলিটারি জিপে তোলা হয়েছে। ওকে, আমরা খুব দ্রুত যাই, আমরা এমসিকিউ এ চলে যাই। ও গড। ওকে, আসেন আজকের রেইনকোট গল্পের ফার্স্ট এমসিকিউ। সবাই রেডি তো? সবাই রেডি? ওকে, অ্যান্সার করেন। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? কার জবানিতে? এখানে চারটা অপশন রয়েছে। আব্দুল সাত্তার মৃধা, ডক্টর আফাজ আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস এবং নুরুল হুদা। তাহলে কার জবানিতে স্যার? কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? আব্দুল সাত্তার মৃধা, আহফাজ আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস, নুরুল হুদা। কার জবানিতে? তাহলে
নুরুল হুদার জমানিতে সবার আগে রাইট অ্যান্সার দিয়েছেন কে? সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে আঞ্জুমান আরা, বলেছে স্যার একের ঘ। থ্যাংক ইউ আঞ্জুমান আরা। এরপরে আরো বলেছে 2 নম্বরটা অ্যান্সার করেন সবাই, 2 নম্বরটা অ্যান্সার করেন সবাই। নাফিজা বলেছে একের ঘ, মারিয়া বলেছে একের ঘ, নাফিজা বলেছে নুরুল হুদা, বিকাশ শাহ বলেছে ঘ, নাজমুল সাকিব তামিম বলেছে ঘ, নাসরুল্লাহ হাসান। নাসরুল্লাহ কই ছিলেন আপনি? আপনাকে আমি মাত্র দেখতেছি আজকে ক্লাসে, আপনি মাঝে মাঝে ছিলেন না, তাই না? ওকে, দেখেন তাহলে একের ঘ লিখেছেন, সবাইকে অভিনন্দন। দুইয়ের সবার আগে অ্যান্সার দিয়েছে কি দেখি তো? সবার আগে অ্যান্সার দিয়েছে আখি আলম, অভিনন্দন আখি আলম। আখি আলম বলেছে 2 গ। ওকে, তাহলে বাকি সবাই, তামিম বলেছে গ, মারিয়া বলেছে গ, আঞ্জুমান আরা বলেছে গ। অভিনন্দন আঞ্জুমান আরা, আপনাদের সবার উত্তর হয়েছে 2 গ হবে। তাহলে নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কি? ভেবেছিল যে নুরুল হুদা হয়তো মুক্তিযোদ্ধাদের হেল্প করে, সহযোগিতা করে, এই জন্য তাকে ধরা হয়েছিল। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে। এই নিবেদনটি কার ছিল? এই পরামর্শটি কার ছিল? কে বলেছিল যে পাকিস্তানকে যদি বাঁচাতে চান, পাকিস্তানকে বাঁচাতে হলে সকল স্কুল কলেজ থেকে আপনারা শহীদ মিনার গুলোকে আগে সরিয়ে ফেলেন? এটা কে বলেছিল বলেন? 4টা আছে, মিন্টু, প্রিন্সিপাল, ইসহাক নাকি নুরুল হুদা? মিন্টু তো মুক্তিযোদ্ধা আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? বাকি 3 জন আছে, বলেন কে হবে? 3 রাইট অ্যান্সার সবার আগে দিয়েছে কে? বিকাশ শাহ বলেছে স্যার খ, মারিয়া বলেছে খ, ওকে, ফারিহা তাসলিম নিতু বলেছে খ, নাবিলা ইসলাম বলেছে খ, নাফিজা রহমান, আখি আলম, নাসরুল্লাহ হাসান। ঠিক আছে, সবাইকে অভিনন্দন। ক্ষয় হবে। 4 নাম্বারটা অ্যান্সার করেন। মিসক্রিয়ান্টরা সব খতম। এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নাসরুল্লাহ হাসান আপনি অসুস্থ? ঠিক আছে ভাইয়া, দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থতা দিন দ্রুত। দেখেন তাহলে কি হবে? মিসক্রিয়ান্টরা সব খতম। এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে? দেখেন, এই দেখেন শেষ পর্যন্ত না অনেকে ক্লাসে থাকতে পারবে না, এটাই স্বাভাবিক ভাই, এটা অনেক বড় একটা রেস। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে না। ক্লাসের মাত্র 1.5 ঘন্টা হয়েছে, 1.25 ঘন্টা হয়েছে, অনেকেই চলে গেছে, অর্ধেক স্টুডেন্ট চলে গেছে। ক্লাসের শুরুতে যা ছিল তার অর্ধেক স্টুডেন্ট চলে গেছে, থাকতে পারবে না সবাই। থাকবে না যে এটাই ভালো, সবাই থাকলে তো চলবে না, পৃথিবী বন্ধ হয়ে যাবে। আপনার বাংলাদেশে প্রতি বছর স্যার 16 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়। এর ভিতরে মেডিকেল কলেজে চান্স পায় অনলি 5000, মাত্র 5000 স্টুডেন্ট সরকারি মেডিকেলে চান্স পাবে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা ডিপার্টমেন্ট মিলে মাত্র আপনার 6000 স্টুডেন্ট তারা নেবে। 6000 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা ডিপার্টমেন্ট টোটাল, সকল ইনস্টিটিউশন সহ মাত্র 6000 স্টুডেন্ট নেবে। 5000 যাবে মেডিকেলে, বুয়েটে যাবে কিছু, 1-1500 বুয়েটে, 1-2000 চুয়েট রুয়েট বা সবগুলো, বা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এগুলোতে গিয়ে 16 লাখ স্টুডেন্ট থেকে শেষ পর্যন্ত 20,000 স্টুডেন্ট হয়তো তাদের ফার্স্ট চয়েসের ইনস্টিটিউশনে চান্স পেতে পারে। তো 16 লক্ষ থেকে মাত্র 20,000 স্টুডেন্ট তাদের ফার্স্ট প্রায়োরিটির ইনস্টিটিউশনে চান্স পায়। তো কমে আসবে না সংখ্যাটা? ছাঁটাই হতে হতেই তো 20,000 আসবে। তো আপনার ক্লাসের শুরুতে যা সংখ্যাটা ছিল শেষ পর্যন্ত অনেক কমে যাবে, এটা খুবই স্বাভাবিক এবং এটাকে আমাদের স্বাভাবিকভাবেই নিতে হবে। আপনি যদি চান্স পেতে চান যে 16,000 স্টুডেন্ট থেকে আমি এই বাছাইকৃত 20,000-এর ভিতরে ঢুকতে চাই, যারা ঢাবি, মেডিকেল, বুয়েট, রুয়েট, চুয়েট বা পছন্দের ভার্সিটিগুলোতে চান্স পাবে, তাহলে আপনার হতাশ হওয়ার দরকার নাই। একজন ক্লাস করবে, সেটাই আপনি। এটা অ্যান্সার করেন, 4 নাম্বারটা অ্যান্সার করেন। আচ্ছা, নামাজের সময় হচ্ছে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো ক্লাসটা। দেখেন, মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা যারা অ্যান্সার, ওকে, এখানে রাইট অ্যান্সারটা হবে স্যার মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তি ফৌজকে বোঝানো হয়েছে। আশা করি সবার উত্তর ঠিক হয়েছে, আমি এটা আর দেখছি না। 5 নাম্বারটা অ্যান্সার করেন, খুব দ্রুত অ্যান্সার করেন, আরো দুটো শেষ করতে হবে, খুব দ্রুত। 5 নাম্বারটা দেখেন, রেইনকোট গল্পে রেইনকোটটি কার? রেইনকোট গল্পে রেইনকোটটি কার? 10 সেকেন্ড করে সময় দেবো, আমি চলে যাব। আফাজ আহমেদের, আব্দুল সাত্তারের, নুরুল হুদার, মিন্টুর। রেইনকোট গল্পের রেইনকোটটি কার? রেইনকোট গল্পের রেইনকোটটি ফারিয়া তাসনিম নিতু বলেছে সবার আগে মিন্টুর। ঠিক আছে, ফারিয়া তাসনিম নিতু, মারিয়া, বিকাশ সাহা, সবারই ঠিক আছে। 6 নাম্বারটা অ্যান্সার করেন, 6। এবার 6-এ চলে যান, সবাই 6 অ্যান্সার করেন, সবাই 6 অ্যান্সার করবেন, সবাই 6 অ্যান্সার করেন। আকি আলম ঘ লিখেছেন, নাজমুল সাকিব তামিম ঘ, জামিল গ লিখেছেন কেন? নুরুল হুদার তো রেইনকোট না রে ভাইয়া। জামিল আপনি ভুল বুঝেছেন, রেইনকোটটা নুরুল হুদার না। নুরুল হুদা রেইনকোটটা পরেছিল, বাট রেইনকোটটা ছিল তার শ্যালক মিন্টুর। মিন্টুর রেইনকোট মিন্টু তো যুদ্ধ করতে গেছে, বাসায় রেখে গেছে, বৃষ্টির ভিতর
প্রিন্সিপাল তলব করেছে, আবু ইসাক আসছে ডাকতে। তো এই ইসাক মিয়ার সাথে যাচ্ছে, ইসাক মিয়া যখন ডাকতে আসছে, ইসাক মিয়ার সাথে যাওয়ার সময় আসমা তার স্ত্রী, নুরুল হুদার স্ত্রী আসমা বললো যে তো মিন্টু রেইনকোটটা পরে যাও, বাট রেইনকোটটার মালিক কে? মালিক কিন্তু মিন্টু। ওকে, ছয়ের অ্যান্সার সবার আগে ছয়ের অ্যান্সার করেছে আখি আলম। অভিনন্দন আখি আলম, আপনি লিখেছেন কেমিস্ট্রি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আখি আলম, মারিয়া, আবরার, মনির, নাসরুল্লাহ, নাফিজা, খালিদ, ঠিক আছে। সাতের অ্যান্সার করেন, সাতের অ্যান্সার করেন ঝটপট। আপনারা যত দ্রুত অ্যান্সার করতে পারবেন আমি দ্রুত যেতে পারবো। একজনের অ্যান্সার আসলে আমি পরের কোশ্চেনে চলে যাব। সাতের অ্যান্সার, সাতের মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি মনে হতো? সেফ উৎপাত মনে হতো, নাকি অমানবিক কষ্ট মনে হতো, অসহ্য যন্ত্রণা, কি মনে হতো? বিকাশ সাহা, থ্যাংক ইউ, আপনি রাইট অ্যান্সার দিয়েছেন, সেফ উৎপাত হবে। এরপরে আসেন নিশাদ সুলতানা, ঘ দিয়েছেন, আপনি মনে হয় 6টা দিয়েছেন, থ্যাংক ইউ। এরপরে আসেন, ও সাতের উত্তর সবার আগে দিয়েছিল মারিয়া, মারিয়াকে অভিনন্দন, মারিয়া সবার আগে বলেছে স্যার ঘ হবে। আটের অ্যান্সার করেন এবার, আটের অ্যান্সার করেন নাসরুল্লাহ হাসান, আখি আলম, নাফিজুর রহমান, ফারিহা তাসনিম, নিতু, সবাই 8 অ্যান্সার করেন স্যার। নাবিলা 8 লেখেন, শাহিদুর ভাইয়া, এই যে শাহিদুর, আচ্ছা সবার আগে লিখেছে কে? শাহিদুর সবার আগে লিখেছে স্যার 8-এর খ হবে। শাহিদুর আপনি তো ভারী চালাক দেখি, আপনি একবার লিখছেন 8-এর খ, আবার লিখছেন 8-এর গ। ওকে, কি হবে আমরা দেখি তো। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? কারণ মৃত্যু নিশ্চিত জানায়, নাকি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়? এটা রাইট অ্যান্সারটা গই হবে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। এটা আখি আলম বলেছে গ, রাইহান বলেছে 7-এর ঘ, নাজমুল সাকিব তামিম বলেছে ঘ, বিকাশ সাহা বলেছে গ। ওকে, 9 এবং 10, 9 অ্যান্সার করেন খুব দ্রুত। 9 কি হবে? রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে কে? রেইনকোট গল্পে রেইনকোটটি কি বহন করেছে বলেন? রেইনকোট গল্পে রেইনকোট এটি কি বহন করেছে? 9-এর অ্যান্সার এখনো কেউ দেননি। রেইনকোট গল্পে, হ্যাঁ বিকাশ সাহা দিয়েছে, বিকাশ সাহা বলেছে মুক্তিযুদ্ধের চেতনা, ঠিক আছে, থ্যাংক ইউ বিকাশ সাহা, আপনি রাইট অ্যান্সার দিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনাই হবে। নাবিলা ইসলাম, থ্যাংক ইউ নাবিলা, তোমারটাও হয়েছে, মারিয়ারটাও হয়েছে, সবারটা হয়েছে, 9-এর খ হবে। 10-এর অ্যান্সার করেন, 10। আখি আলম লেট হচ্ছে কেন? দ্রুত অ্যান্সার করবেন ঝটপট, আমরা দ্রুত যেতে পারবো পরের গল্পে। এই একা না, একদিন বসে বাসায় একদিন আমি 10টা গদ্য শেষ করবো, একটু কষ্ট হয়, বাট 2 ঘন্টার একটা ক্লাসে শেষ করে দেওয়াটা একটা মজার বিষয়। 10-এর অ্যান্সার সবার আগে দিয়েছে মারিয়া বলেছে স্যার এটা তো গ হবে। রেইনকোট গল্পে ভীতু এই নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? এটার মূল কারণ হলো এই যে সঞ্চারিত উষ্ণতা এবং দেশপ্রেম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা কে যেন আগে বললেন? 10-এর মারিয়া বলেছে, মারিয়ারটা উত্তর হয়েছে। ওকে, ঠিক আছে, এরপরে আসেন, আমি একটু আপনাদের ভিতরে রিয়াক্ট দিয়ে দিলাম। এখানে কি হয়ে যাবে? সঞ্চারিত উষ্ণতা এবং দেশপ্রেম। 52 দিনগুলো কি লাগবে? এই আপনারা বলেন 52 দিনগুলো কি পড়াবো নাকি পরের কোশ্চেনে চলে যাব বলেন? আপনাদের ভোট খেয়াল করবো আমি, সবাই 10 সেকেন্ডের ভিতর ভোট দেন, ইয়েস অর নো। 52 দিনগুলো কি পড়াবো? ইয়েস হলে ওয়াই, নো হলে এন, নাকি আপনারা এটা পড়ে ফেলছেন অলরেডি? 52 দিনগুলো কি দরকার আছে? কারণ নতুন সিলেবাস থেকে কিন্তু 52 দিনগুলো উঠাই দিচ্ছে, এটা জানেন আপনারা? নতুন যে বই হচ্ছে না আপনাদের এই যে 26-এর জন্য, এখান থেকে 52 দিনগুলো কিন্তু উঠিয়ে দিয়েছে, নতুন সিলেবাসে উঠিয়ে দিয়েছে। আচ্ছা কিছু কিছু বিষয় একটু বলি, হ্যাঁ এইটা দরকার আছে। যেমন 52 দিনগুলো থেকে এইটা দেখবেন যে নুরুল হুদা, এই যে এখানে এর নাম হচ্ছে নুরুল আমিন সরকার, সে একটা ভুল কাজ করছিল। সেটা হচ্ছে 1952 সালে পুলিশে গুলি করা। আচ্ছা আপনাদেরকে আমি একটা ছোট্ট ইতিহাস বলি, ছোট্ট একটা গল্প বলি, আপনারা রাগ করবেন? যেহেতু ভাষা আন্দোলন আসলো, ভাষা আন্দোলনের ছোট্ট একটা গল্প বলি। ওকে, দেখেন এখানে ইএসও আসছে, নাও আসছে, আবার আসছে জিনা, মাফ করেন। ওকে, ছোট্ট একটা গল্প বলি, ওকে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। আপনারা কি বাংলা একাডেমি দেখেছেন? বাংলা একাডেমিতে গেছেন বা বইমেলাতে আসছেন কখনো ঢাকার? মানে অনেকেই হয়তো গেছেন, অনেকেই যান নাই। তো এখন যে বাংলা একাডেমি ভবন আছে না, এটার একটা চমৎকার স্মৃতি আছে। যেহেতু 52 দিনগুলো পড়াচ্ছে, আমি একটু এটা পড়াই। তখন 1952 সাল, ভাষা আন্দোলন চলতেছে। তখন এখন যে বাংলা একাডেমি ভবনটা না, এইটার নাম হলো বর্ধমান হাউস। নামটা মনে রাখবেন। বর্তমান যে আমাদের দেশে গণভবন আছে না স্যার, গণভবনে কি করে? গণভবন হচ্ছে প্রধানমন্ত্রী থাকতো, হাসিনা থাকতো, তাই না? আর তখনকার সময়
বাংলা যে একটা রাজ্য, এই রাজ্যের, এই পশ্চিম পাকিস্তান রাজ্যের যিনি হচ্ছে মুখ্যমন্ত্রী নুরুল আমিন, সে যে ভবনটাতে থাকতো তার নাম হচ্ছে বর্ধমান হাউস, এই গণভবনের মতো। সেটা কোনটা ছিল? সেই বিল্ডিংটা ছিল হচ্ছে বর্তমান যে বাংলা একাডেমি, সেইটা বর্ধমান হাউস। এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী থাকতো। তো এই বর্ধমান হাউসে বসে বসে সে পুলিশকে নির্দেশ দিছে যে ভাষা আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিছে। যেটা হলো মানে একটা চমৎকার একটা মিল খুঁজে পাবেন আপনারা। আমার কথাটা শেষ করতে দেন। 24 জুলাই বিপ্লবের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তখন, তিনি যেইভাবে গণভবনে বসে বসে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছিল গণভবনে বসে বসে, সেম কাজটা করেছিল নুরুল আমিন সরকার কোথায় বসে বসে? বর্ধমান হাউসে বসে বসে। এরপরে 1954 সালের নির্বাচন হলো। সেই নির্বাচনে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের কে মুখ্যমন্ত্রী হলেন? আমাদের এই বাংলার ছেলে, আমাদের যে শেরে বাংলাকে ফজলুল হক, উনি তো মুখ্যমন্ত্রী হলেন। হ্যাঁ, শেরে বাংলাকে ফজলুল হক কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনাদের একজন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি বললেন, যেই ভবনে, যে বর্ধমান হাউসে বসে বসে আমার ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, আমি মুখ্যমন্ত্রী এই বর্ধমান হাউসে থাকবো না। এই বর্ধমান হাউসকে আমি এই ভাষা শহীদ স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করলাম। এখানে ভাষা শহীদদের নিয়ে রিসার্চ করা হবে, বাংলা ভাষা শহীদদের স্মৃতি সংরক্ষণ করা হবে। যে কাজটা ডক্টর ইউনূস করেছেন, তিনি বলেছেন যে এই গণভবনে আমি থাকবো না, গণভবনকে জুলাই শহীদ স্মৃতি জাদুঘর করা হবে। তাহলে এটা কিন্তু একটা চমৎকার মিল আছে। হিস্ট্রি রিপিট ইটসেলফ একটা কথা আছে, তাহলে ইতিহাস কিন্তু রিপিট হয়, তাই না? তাহলে ওই বর্ধমান হাউস থেকে গুলির নির্দেশ দিয়েছিল বলে বর্ধমান হাউসকে পরবর্তীতে কি করা হয়েছে? বাংলা ভাষার রিসার্চ এবং ভাষা শহীদদের স্মৃতি জাদুঘর করা হয়েছে। পরবর্তীতে ওই বিল্ডিং এর নাম চেঞ্জ করে দেওয়া হয় কি? বাংলা একাডেমি। তাহলে আপনাদের যদি কোথাও কোনো কুইজে কোনো জিকে কোশ্চেনে আসে যে বাংলা একাডেমির পূর্ববর্তী নাম কি ছিল, আপনারা কি অ্যান্সার করবেন? বর্ধমান হাউস ছিল। যে বর্ধমান হাউসকে পরবর্তীতে বলা হলো যে এইখান থেকে বাংলা ভাষা রিসার্চ করা হবে, স্মৃতি জাদুঘর করা হলো, যেটা হলো আমাদের গণভবনে করা হয়েছে। যে গণভবনে আর কোনো ডক্টর ইউনূস থাকবেন না, এবং এটাকে কি করেছে? জুলাই শহীদ স্মৃতি জাদুঘর করা হয়েছে। ওকে, আমরা নেক্সট পেজটাতে যাই। আমরা জাস্ট এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, এগুলো দেখবো না। ওকে ওকে, আসেন 1 নম্বর প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয় কবে? 1920 সালে। এটা কোশ্চেন আসবে না, এটা আমি একটু দিতে চাচ্ছি না। এটা অ্যান্সার করেন। শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কবে? শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কবে? এইটা আমি একটু দ্রুত শেষ করে যাই। হ্যাঁ, আমার ফোনেও চার্জ শেষ, আর নামাজ পড়তে হবে, দ্রুত নামাজ পড়তে হবে। আমি এটা একটু জাস্ট দেখিয়ে দিয়ে যাই। এটা আপনাদের অ্যান্সার করতে হবে না। এটা হচ্ছে 2 এর হবে 17 মার্চ। শেখ মুজিবুর রহমান কারামুক্তি আদেশ পেয়েছিল 27 ফেব্রুয়ারি। আমি এর পরের গল্পটাতে চলে যাই। হ্যাঁ, এখানে সময় নিতে চাচ্ছি না, এটা আপনারা জাস্ট এক নজর দেখে নেন, স্ক্রিনশট রাখতে পারেন। আচ্ছা, বিলাসীটা কি পড়ানো হয়েছে? আমি জাস্ট বিলাসীর আপনাদের একটা জিনিস দেখাবো, জাস্ট এমসিকিউ দেখাবো, আর কিছু না। আপনারা জাস্ট এমসিকিউটা অ্যান্সার করেন, জাস্ট বিলাসীটা শেষ করিয়ে। আর আপনারা যদি কারো জামাতে নামাজ থাকে, নামাজটা জামাতে পড়ে আসতে পারেন, কারণ আমাকে এটা শেষ করতে হবে। বিলাসীটা আমরা একটু দ্রুত ঝটপট শেষ করিয়ে দেই, এরপরে আমি সৃজনশীলটা দেখে শেষ করবো। ক্লাসটা আর সর্বোচ্চ আমি হাইস্ট 10 মিনিট এক্সটেন্ড করবো, এর বেশি হবে না ইনশাল্লাহ। দেখেন, আমি এখনই শিখিয়ে দিব, বিলাসীটার পরে শিখিয়ে দেবো। এটা অ্যান্সার করেন। 1 নম্বরে অ্যান্সার করেন। একের খ লিখেছেন কে? বিলাস সাহা, বিকাশ সাহা, বিলাস সাহা। আর কে ক্যান্সার করছেন? ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। এটা কে বলেছে? এটা বলেছে বিলাসী। বিলাসী বলেছে। বিলাসী কি বলেছে? যে ঘন জঙ্গলের পথ, একটু পা ফেলে যেও। কেন বলেছে জানেন? কারণ এই জঙ্গলের ভিতরে সাপ আছে, বিভিন্ন ভয়ঙ্কর পোকামাকড় আছে, যদি কেটে দেয় কাকে? আমাদের ন্যাড়াকে। ন্যাড়া তো একটা ভীতু ছেলে। 2 নাম্বারটা অ্যান্সার করেন। একে বিকাশ সাহার পরে অ্যান্সার করছে মারিয়া, নাবিলা, আখি আলম, ফারিয়া তাসনিম, নিতু, নাবিলা, তারপরে নাবিলা ইসলাম, জামিল, নাসরুল্লাহ হাসান। এই তামিম, আপনি রাইট। শেখ মুজিব সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না, এটা আপনারা শিওর থাকেন, 100% শিওর থাকেন। 2 এর আনসার কে করছে? 2 এর আনসার কেউ করেন নাই? দ্রুত করেন। 2 এর ক। থ্যাংক ইউ। মেহেদী হাসান ব্রো কি লিখেছে? মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব বলতে এটা ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে। তাই মহত্বটা কি স্যার? এখানে ব্যঙ্গার্থে মহত্ব বোঝাচ্ছে, এখানে কিন্তু আসলে মহত্ব বোঝাচ্ছে না। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? বলেন, ন্যাড়ারা যে স্কুলে যেত কত ক্রোশ দূরে ছিল? ন্যাড়ার স্কুলের যাতায়াতের পথ কত ক্রোশ দূরে ছিল? ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে ছিল? 3 এর অ্যান্সার করেন। মেহেদী হাসান ব্রো, থ্যাংক ইউ। সবার আগে অ্যান্সার করেছে 2 ক্রোশ। কিন্তু শোনেন, এখানে 2 ক্রোশ ছিল স্কুলের যাতায়াতের পথ, কিন্তু যাওয়া আসা তাদের বিদ্যা অর্জন করতে কিন্তু 4 ক্রোশ পথ মারতে হতো। কত ক্রোশ? 4 ক্রোশ।
আচ্ছা 2 ক্রোশ মানে কত মাইল, এটা লেখেন তো সবাই। 2 ক্রোশ মানে কত মাইল? 4 ক্রোশ পথ মারতে হতো, অর্থাৎ 2 ক্রোশ পথ যেতে হতো, 2 ক্রোশ আসতে হতো, তাহলে 4 ক্রোশ হতো। 2 ক্রোশ অর্থ কত মাইল? কত মাইল 2 ক্রোশ অর্থ কত মাইল? এটা অ্যান্সার করেন তো সবাই। 2 ক্রোশ। নিশাত সুলতানা ক্লাসে শুরু থেকে আছেন, সবাই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ওই যে বললাম না যে 16 লাখ থেকে মাত্র 15-20 হাজার স্টুডেন্ট চান্স পাবে, শেষে বলবো কি জানেন? আমার ভাগ্য খুবই খারাপ, আমার বাবা মা দোয়া করে না। হ্যাঁ, পরিশ্রম, পরিশ্রমের পরে আল্লাহ তাআলা তার উপর রহম করেন। যারা পরিশ্রম করতেছেন এরপরে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করবেন। এটা তারপরের কোশ্চেনটা ছিল কি, এটা আপনারা লেখেন নাই 2 ক্রোশ সমান কত মাইল? নামাজে যেতে চাচ্ছেন, নামাজে যান, নামাজ পড়ে আসেন। 4 মাইল 4 মাইল। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা শেষ করে দেবো, আপনার নামাজ পড়ে এসে পরে দেখেন, যদি কারো বেশি ইমার্জেন্সি থাকে। সর্বোচ্চ 10 মিনিট হবে ক্লাসটা। দেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালে। রম্ভার কাঁধি অর্থ কি? রম্ভার কাঁধি, রম্ভার কাঁধি অ্যান্সার কি হবে? মাথার উপর দিয়ে যাবে কেন রে ভাইয়া? আপনি যখন একটা বিষয় পারেন না, বাট সেটা আপনি বারে বারে প্র্যাকটিস করতেছেন, এইটা প্র্যাকটিসে ম্যাক্সিমাম পারফেক্ট। আপনি দেখতে 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 একসময় চমৎকার ভালো করে ফেলবেন, প্যারা নাই, ঠিক হয়ে যাবে। আপনি এখন ক্লাসটা দেখেন, ঘুমায়া যান, ঘুম থেকে ওঠার পরে দেখবেন খুব সুন্দর পারতেছে, ব্রেন এটা নিয়ে কাজ করবে। এটা হবে কলার ছড়া। তাহলে রম্বা মানে কি? কলা। আচ্ছা, 5 নম্বরের সবার আগে অ্যান্সার করেছিল হলো নাবিলা ইসলাম। থ্যাংক ইউ নাবিলা ইসলাম। তারপরে ফারিয়া তাসনিম নিতু, এমএসটি মারিয়া। এরপরে একটা অ্যান্সার করেন, 6 এর অ্যান্সার করেন সবাই। আমি 5 এর অ্যান্সার গুলো দেখি, আপনারা 6 এর অ্যান্সার করেন দ্রুত। নাবিলা, আখি, বিকাশ সাহা, নাসরুল্লাহ হাসান, আপনাদেরকে অনেক অভিনন্দন। নাবিলা ইসলাম, ওকে, শাহিদুর রহমান, মেহেদি হাসান। আচ্ছা মেহেদি, মেহেদি থ্যাংক ইউ। মেহেদি সবার আগে বলছে যে পরীক্ষার খাতায় হুমায়ুনের পিতার নাম কি লেখে? লেখে তোগলক খা। হুমায়ুনের পিতা কি তোগলক খা? বাবার হইলো আবার জ্বর সারিল ওষুধ, এটা আপনার মুখস্থ করছেন না? তাহলে বাবার হইলো, বাবার ছিল হুমায়ুনের পিতা, কিন্তু পরীক্ষার খাতায় আসলে কি লেখে? লেখে তোগলক খা। এরপরেরটা দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারে। 6 এর অ্যান্সার সবার আগে করেছিল কে? 6 এর অ্যান্সার সবার আগে করেছিল মেহেদি হাসান, এরপরে বিকাশ সাহা, নাবিলা, মারিয়া, শাহিদুর, সবাই। এই অনেক কমে যাচ্ছে নামাজের জন্য না, আমরা এখনই শেষ করে দেবো রে ভাই, আর 1-2টা আছে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো হলো 3rd ক্লাসে। 3rd ক্লাস মানে কি জানেন? 3rd ক্লাস অর্থ হচ্ছে 8ম শ্রেণী। 1st ক্লাস মানে ক্লাস 10, 2nd ক্লাস মানে 9, 3rd ক্লাস মানে কি 8ম, এবং 4th ক্লাস মানে 7। 8 নাম্বারটা অ্যান্সার করেন। বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 8 নাম্বারটা অ্যান্সার করেন। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আচ্ছা, আমাদের 2 কমেন্ট হয়েছে, সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালো অ্যান্সার করতেছেন সবাইকে। আমার তো ইচ্ছা হচ্ছে আজকে ক্লাসে উত্তর দেওয়া, এই শেষ পর্যন্ত থাকা প্রত্যেককে আমি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা, ঠিক আছে? আমি আপনাদের সবাইকে আবার এই প্রবি পাঠাবো। মানে আমার অনেক বেশি আনন্দ লাগতেছে আপনাদের অ্যাক্টিভিটিতে, যে আপনারা এইটা ফিল করবেন এক্সাম হলে গিয়ে ইনশাআল্লাহ। দেখেন 8 নাম্বারটা অ্যান্সার করছেন। 8 এর সবার আগে ক্যান্সার করলো নাবিলা, লিখছে খ। খ, সবাইকে অভিনন্দন। নাবিলা, শাহিদুর, নাসরুল্লাহ, নিশাত, নাবিলা, সবাইকে অভিনন্দন। 8 এর খ হবে 9। এই মানব কল্যাণ, মানব কল্যাণটাই শেষ নেন খুব দ্রুত। এটা একটা প্রবন্ধ আবুল ফজলের, তাই না? এটাই মনে হয় শেষ আমাদের, চলেন এটাই শেষ। আচ্ছা আমরা দেখি তো এরপরে কি আর কিছু আছে। আমরা এখন আছি মানব কল্যাণে, তাই না? এই শেষ শেষ শেষ, মানব কল্যাণে শেষ। আজকের ক্লাস এই স্লাইডের মাধ্যমে শেষ হয়ে যাবে। এই এই এমসিকিউ কয়টা দিয়ে ক্লাসটা শেষ হয়ে যাবে। সবাই অ্যান্সার করেন ঝটপট। একের কি হবে? একের অ্যান্সার করেছেন সবাই? একের অ্যান্সার কি হবে? মানবতন্ত্র, এটা অলরেডি দেখে ফেলছেন, এটা আর নেব না। এই 2 নম্বরে যান। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝানো হয়েছে? আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝানো হয়েছে? এই একটা কাজ করেন তো, এখন শেষ তো, আর কয়েক মিনিটের ভিতরে ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা এখন হচ্ছে ওই লেখার স্টাইলটা নিয়ে, যে কিভাবে সৃজনশীল লিখে আমরা ভালো মার্ক পেতে পারি, সেইটা নিয়ে আমরা এখন কাজ করবো। হ্যাঁ, তো সেই জন্য আপনি একটা কাজ করেন, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ গুলো আছে না, ফ্রেন্ডদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো, ওইখানে ক্লাসের লিঙ্কটা আবার একটু পাঠান। অথবা আপনার ফ্রেন্ড, যারা বেস্ট ফ্রেন্ড অলরেডি একটু ক্লাস থেকে ডিস্ট্রাক্ট হয়ে বের হয়ে গেছে, ওদেরকে একটু মেনশন দিয়ে নেন, যেহেতু ক্লাসটা শেষ সময় এইটা আশা করি ওদের অনেক বেশি হেল্প করবে। আপনারা তো সবাই বাংলা ভার্সন, তাই না? সব সাবজেক্টে বাংলায় সৃজনশীল লিখতে হয়, এটা হিস্ট্রি হোক, পৌরনীতি হোক, অর্থনীতি হোক। তো এই জন্য আপনাদের আশা করি সৃজনশীল লেখার পদ্ধতিটা ভালো কাজে দেবে। আসেন
আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে মানসিকতা বোঝানো হয়েছিল। 2 এর ক, 2 এর সবার আগে অ্যান্সার দিয়েছিলেন বিকাশ সাহা, বলেছিলেন 2 এর গ, ভুল দিয়েছিলেন। নাবিলা সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে। নাবিলা আপনাকে থ্যাংক ইউ। ক হবে 3 নাম্বার অ্যান্সার করেন। 3 3 3 3 3 তিনে কি হবে? প্রাবন্ধিক আবুল ফজলের পিতার নাম কে? এই সংখ্যাটা বাড়ুক, আপনার মেসেঞ্জার গ্রুপগুলোতে আবার দিয়ে দেন এবং ফ্রেন্ডদের মেনশন করে দেন। সংখ্যাটা একটু বাড়ুক, আশা করি আমাদের এখানে শুরুতে তো অনেক ছিল। তাহলে প্রাবন্ধিক আবুল ফজলের পিতার নাম কি ছিল? তিনের অ্যান্সারটা সবার আগে দিয়েছে শাহিদুর, লিখেছে ফজলুর রহমান, থ্যাংক ইউ। এরপরে 4 এর অ্যান্সার করেন। মেহেদী হাসান ব্রো বলেছে গ, নাসরুল্লাহ বলেছে গ, নাবিলা 2 এর ক, আচ্ছা আখি আলম বলেছে 3 এর গ। সবাই 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 সবাইকে অভিনন্দন। এরপরে আসুন 4 4 4 4 এর অ্যান্সার কি হবে? 4 এর অ্যান্সার কি হবে? আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল জানেন আপনারা? 4 এর অ্যান্সার নাবিলা ইসলাম দিয়েছে। নাবিলা ইসলাম আপনি কেমনে দিলেন? তখন তো খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্মই হয় নাই। খুলনা বিশ্ববিদ্যালয় হয়তো তখন প্রতিষ্ঠাও হয় নাই। তাহলে কি হবে? আবুল ফজল ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এইটা কিন্তু অনেক বোর্ডে চলে আসে। রেখাচিত্র কোন জাতীয় রচনা? এই আর মাত্র কয়েকটা এমসিকিউ, এটাই শেষ গল্প। রেখাচিত্র কোন জাতীয়? 5 এর অ্যান্সার করেন, দেখি সবার আগে কি অ্যান্সার করবে। আখি আলম সবার আগে অ্যান্সার করছে, বলছে গ। আখি আলম আপনি তো ভুল দিয়েছেন, এই রেখাচিত্রটা কি? দিন লিপি। 6 এর অ্যান্সার করেন। 6 কি হবে? আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অর্থাৎ আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ফিউচারে, আপনাদের সাবেক উপাচার্য এই আবুল ফজল। উনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 6 এর অ্যান্সার করেন। 6 আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 6 রাইট অ্যান্সার কি হবে স্যার? 5 এর ঘ। 6 কই? 6 7। 6 এর পরে 7 অ্যান্সার করেন। 6 এর গ। 6 গ লিখেছে বিকাশ সাহা। বিকাশ সাহা আপনি আবার একটা ভুল করে ফেলছেন, এটা হবে 1983 সাল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে চেষ্টা করার জন্য। আচ্ছা নাসরুল্লাহ হাসান গ লিখছেন, আপনি কি দেখে দিয়ে লিখতেছেন? আবুল ফজল মৃত্যুবরণ করেন 83 সালে। এরপরেরটা লেখেন স্যার আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা? এটা সত্তা না, এটা কি হবে স্যার? সস্তা এবং মামুলি হয়ে গেছে। কোন কথাটা? সস্তা কি হবে স্যার? এটা সস্তা এবং মামুলি হয়ে গেছে। কোন কথাটা? মানব কল্যাণ। আচ্ছা সবাই যে একাধারে গ দিয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে আসেন, আমরা 7 নাম্বারটা দেখলাম স্যার, 7 হলো গ। 7 গ হয়েছে। যারা 7 গ দিয়েছেন, নাসরুল্লাহ হাসান, মেহেদী হাসান ব্রো, বিকাশ শাহ, সবাইকে থ্যাংক ইউ। 8 কি হবে? উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এটা ইসলামের নবীর কথা। এরপরের কোশ্চেন আসেন, আজকের মতো শেষ আমাদের এখানেই, যে নিচের হাত বলতে কাকে বুঝিয়েছেন? নিচের হাত বলতে হচ্ছে যিনি গ্রহণ করে, অর্থাৎ গ্রহিতা, এটাই নিচের হাত। এরপরে দান বা ভিক্ষা গ্রহণকারীর মধ্যে কোনটি থাকে? দীনতা থাকে। এবং ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়। এবং শেষ কোশ্চেনটা, কোন জাতির যৌথ জীবন আর কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? কোনটি? সবাই অ্যান্সার করেন। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি হবে? এখানে রাষ্ট্র। ওকে, শেষ। আজকের ক্লাস শেষ। আমরা খুব দ্রুত গিয়েছি। আমরা চেষ্টা করব এই পুরো ক্লাসটার স্লাইডটা আপনাদেরকে পাঠাবো। যারা এতক্ষণ আমাদের সাথে ফেসবুকে লাইভ ক্লাসটিতে ছিলেন সবাই তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে পেয়ে যাবেন। এবং যারা আমাদের কিন্তু ফেসবুক লাইভ ক্লাসটা 1 মাস পর্যন্ত থাকে। 1 মাস পরে ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী এই ক্লাসটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনি যে কাজটা করতে পারবেন, এই ক্লাসটা আপনি আবার ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে জাস্ট নোমান স্যার বাংলা ক্লাস, এটা ইংলিশে লিখে সার্চ দিবেন। নোমান স্যার বাংলা ক্লাস লিখে দিলে আমার নেওয়া সমস্ত ক্লাসের প্লেলিস্ট গুলো পেয়ে যাবেন। সেই জায়গায় আমার ইউটিউব চ্যানেল সহায়ক ইংরেজিতে SAHAY কে আমি সেখানে এই ক্লাসটা আপলোড করে দেবো। আপনারা ইউটিউব থেকে আপনাদের এক্সামের আগ মুহূর্তে এই ক্লাসটা দেখে নিতে। এবং আরেকটা কাজ করবো, আমরা আজকে আমরা শুধু গদ্যের উপর ক্লাস নিলাম, আমরা পদ্যের উপরেও সবগুলো পদ্য আমরা একটা ক্লাসে শেষ করব। আমরা চেষ্টা করব সন্ধ্যার পরে ক্লাস দিতে। আচ্ছা আমি লেখার নিয়মটা শিখাবো। লেখার নিয়মটা আমি বলবো, এখন আমি ক্লাস শেষ করতেছি না, ক্লাসটা শেষ করতেছি না, সৃজনশীল লেখার নিয়মটা নিয়ে কথা বলবো। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, আজকে তো আমরা শুধু গদ্য নিয়ে কাজ করলাম, তাই না? আমরা পদ্য নিয়ে ইম্পর্টেন্ট পদ্যতে তো আর এত বেশি কথা থাকবে না, জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করাবো, এত ব্যাখ্যা থাকবে না। এখানে তো অনেক বেশি গল্পের মূল ভাবটা অনেক বেশি। তো পদ্যের ক্লাসটা আশা করি অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। সেখানে আপনাদের যত প্রকার ভয় কাজ করে, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী বা সোনার যেসব কবিতার কোশ্চেন গুলো কনফিউজিং লাগে, সেদিনের একটা ক্লাসে আশা করি কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা গ্রুপে জানিয়ে দেওয়া হবে কবে পদ্মের ক্লাসটা নেওয়া হবে। একটা ক্লাসে আমরা সবগুলো পদ্ম কমপ্লিট করাবো। আর হচ্ছে ব্যাকরণটাও সেম ভাবে ম্যারাথন ক্লাস, এবং ওই ক্লাসগুলো সন্ধ্যার দিকে দেওয়ার চেষ্টা করবো।
তা আমরা যদি 7টা থেকে শুরু করে এটা 10টা পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত এক্সটেন্ড করলে প্রবলেম নেই। বাট এই টাইমটা একটু কষ্টকর, দুপুরের টাইমটা, কারণ মাঝে আসরের নামাজ থাকে, আরো প্রবলেম হয়। তো চলেন আমরা এখানে একটু আপনাদের সৃজনশীলের লেখার কিছু বিষয় একটু দেখিয়ে দিই। আল্লাহ হাফেজ বলতেছে সবাই, সবাই বিদায় দিয়ে দিচ্ছেন, কারণ আমি শেষ করে দেবো ক্লাস। সৃজনশীলেরটা একটু দেখাই, 5 মিনিট, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট দেখেন। ওকে ওকে, নো প্রবলেম। এই পুরস্কার থাকবে, শেষ অব্দি যারা ছিলেন পুরস্কার থাকবে। শোনেন, পড়ালেখা জিনিসটা না রে ভাইয়া, আপনার মজায় রূপান্তরিত করতে হবে। আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, মনে আছে, যে আমি এসএসসি তে জিপে 5 পাই নাই, বাট আমি আমার লাইফে একটা কামব্যাক দিয়েছিলাম এইচএসসি তে ওঠার পরে। এইচএসসি তে যাওয়ার পরে আমি যখন দেখলাম যে আমি জিপে 5 পাইনি, ওকে, তার মানে আমি তো এই পৃথিবীর সবচেয়ে বড় খারাপ কাজটা করে ফেলছি আমার বাবা মায়ের কাছে। আমি এটা আপনাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। তখন আমি দেখলাম আমি যে পরিমাণে হেয় প্রতিপন্ন হচ্ছি, আমি আমার লাইফে কামব্যাক দিয়েছিলাম। যে আমি সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে থাকতাম, আমি সবকিছু বাদ দিয়ে আমি সিরিয়াসলি কিছু কাজ করতাম। আচ্ছা, আপনাদেরকে আমি আরো কিছু পরামর্শ দেবো। আগে সৃজনশীলটা সম্পর্কে বলি, এবং আমি কিভাবে পড়েছিলাম সেটাও আপনাদেরকে একটু বলবো। শেষ যেহেতু 2 মাস আছে, আপনারা একটা কাজ করবেন, আপনাদের এইচএসসির অনলি আর 2 মাস আছে, তাই না? জুন মাসের শুরুতে আপনাদের পরীক্ষা। তো আপনারা এখন নট অনলি মাই সাবজেক্ট বাংলা, সব সাবজেক্টের জন্য একটা কাজ করবেন। বাজারের যে কোনো একটা প্রকাশনীর, যে কোনো একটা কোম্পানির একটা মডেল টেস্ট কিনে ফেলেন। আমি আমার এইচএসসি তে এইভাবে কামব্যাক দিয়েছিলাম। আমি 4 পয়েন্ট পাওয়া একটা ছেলে, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে টপ 100 এর ভিতরে ছিলাম অ্যাডমিশন টেস্টে। এবং এইচএসসি তেও আমার পরবর্তীতে আমি দেখেছি আমার ইংরেজিতে প্রায় 200-র ভিতরে দায়িত্ব, আমার প্রায় 194 মার্ক এসেছিল, যেটা আমি যদি ভাগ করি 100 করে, তাহলে ফার্স্ট পেপারে আমার প্রায় 97, সেকেন্ড পেপারে 97, এরকম মার্ক হবে। কোন আমি এসএসসি তে 4 পয়েন্ট পেয়েছিলাম, সেই আমি এইচএসসি তে উঠে আমি ইকোনমিক্সে হচ্ছে প্রায় 194, 96, ইংলিশে এরকম মার্ক পেয়েছিলাম। তো এই কামব্যাকটা আমার হয়েছিল আমার রুটিনের জন্য এবং সোশ্যাল মিডিয়ার সবকিছু থেকে নিজেকে একদমই বাদ দেওয়ার জন্য, নিজেকে সবকিছু থেকে বিরত রাখার জন্য, ইন্ট্রোভার্ট হয়ে যাওয়ার জন্য, এবং নির্দিষ্ট কিছু আমি সেলফ কিছু রুটিন বানাতাম এবং সেগুলো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তাম। আমার স্ট্র্যাটেজিটা ছিল এরকম, যে বাজারের এই 10টা প্রকাশনীর 10টা গাইড কেনার দরকার নাই। আর এই শেষ মুহূর্তে কোনো টিচারের বাসায় দৌড়াবেন না, কোনো অফলাইনে কোনো ফ্রেন্ডদের দেখা দেখি অমুক স্যারের শিট হ্যান কোনো কিছুই না। যে কোনো প্রকাশনীর একটা টেস্ট পেপার কেনেন, টেস্ট পেপারটা ঠিকভাবে সলভ করেন, আর সঠিক পদ্ধতিতে খাতায় আপনি এটাকে প্রকাশ করেন। সঠিক পদ্ধতিতে একটু দেখাই, এটা আপনার খাতা, সাপোজ এইটা আপনার একটা খাতা স্যার, এটা আপনার খাতা। এই খাতার ভিতরে আপনার মার্জিন করবেন, করার পরে মানে নর্মালি স্টুডেন্টরা যেটা করে, আমি নিজেও তো অনেক খাতা দেখলাম, আমার স্যারদের দেখতে দেখলাম, তো অনেকে এটা করে। এইটা বিশেষ করে যারা গ্রামে থাকে, গ্রামের স্কুলগুলোতে না, মানে ঢাকার স্কুলগুলোতে হচ্ছে স্যারেরা ক্লাসই নেই, শুধু লেখানোর উপরে, সৃজনশীল লেখা কিভাবে লিখলে মার্ক পাবে সেটা। তো গ্রামের স্কুলগুলোতে এটা শেখানো হয় না, অনেক জায়গায় শেখানো হয় না। সেটা হলো অনেকে দেখে এটা করে, এইখানে লেখে 1 নাম্বার, এই যে মাঝে লেখে 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে মাঝে লিখলে এটার মাঝেই লিখতে হবে, বাট ওরা এইখানে ক লিখে উত্তর লেখা শুরু করে। নো, কখনো এই কাজ করবেন না। আপনাদের ফার্স্ট পরামর্শ, আমার সৃজনশীল এখানে অনেকগুলো পরামর্শ দেবো, তো ফার্স্ট পরামর্শ, এখানে আপনি লিখলেন 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর লিখে এখানে একটু ডিজাইন করবেন। অনেকে রাগ করতে পারেন, বলবেন ভাইয়া আমরা কি মেয়ে নাকি, এখানে কিছু কিছু মেয়েরা করে, সব ছেলেরা আবার রাগ করবেন যে এত সাজগোজের কেসে। নো, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এইটা ঠিক না, পুরোটাই দর্শনদারি। বাংলা সাবজেক্ট গুলোর জন্য আমার এই থিওরিটা 100% কার্যকর। আপনার লেখা যতটা সুন্দর হবে, আই ক্যাচিং হবে, আপনার যে টিচার খাতা দেখবে, সে বোর্ড থেকে 800 খাতা আনছে, দেখতেছে সবগুলো গতানুগতিক ধারার লেখা, একটা খাতা এত সুন্দর করে প্রেজেন্ট করছে, পড়ে সবাইকে যদি সে 70-এর ভিতর তো 7টা সৃজনশীল, ওই মাত্র কম্পিউটারে দেখে, টিচাররা অনলি সৃজনশীলটা দেখে, সে 70-এর ভিতরে সবাইকে যদি 55 দেয়, আপনাকে সেখানে 65 দেবে, সব খাতার চেয়ে 10 মার্ক বেশি দেবে, বা আপনাকে 9 করে দিবে সব সৃজনশীল, সবাইকে 8 করে বা 7 করে দিছে গড়ে, আপনাকে 9 দেবে, 9.5 দেবে, যদি আপনার খাতার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। ফার্স্টে কি করবেন, 1 নং প্রশ্নের উত্তরটা লিখলেন, লিখে এক ধরনের 20 টাকা দামের একটা স্কেল পাওয়া যায়, আপনারা দেখবেন স্কেলটা ভাঁজ করা যায়, সব জায়গায় পাওয়া যায় না, শহর ঢাকায় পাওয়া যায়, আমি সিরাজগঞ্জে গিয়ে আমার বোনের জন্য তখন খুঁজে পেয়েছিলাম না। তারপরে আপনারা আপনাদের শহরে দেখবেন, স্টেশনারি দোকানগুলোতে দেখবেন ভাঁজ করা, সাজ করা স্কেলটা পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় হাতেই করবেন। 1 নং প্রশ্নের উত্তর লিখলেন, কোয়াটা লিখবেন একদম খাতার মাঝখানে, কোয়াটা সাইডে লিখবেন না, ভুলেও এই কাজ করবেন না। অনেকে এই কাজ করে, কি করে, আর আমি দুটোই লিখবো যে কে কত মার্ক পাবে, এইখানে এই অনুযায়ী যে লিখবে, কেউ আছে সাইডে লেখে 1, মানে 1 লিখে একটা টান দিয়ে ক লেখে, ক লিখে ও অ্যান্সার লেখে, আবার এখানে লেখে খ লিখে, ও যে খ লেখছে বোঝাই যাচ্ছে না, এখানে আবার অ্যান্সার শুরু করে, এখানে শেষ করে, এখানে আবার গ লেখে,
নো, ভুলেও এই কাজ করবেন না। এখানে ক লিখলেন, লিখে খাতাটা তো আরো বড় থাকবে, আপনি এখানে কত জ্ঞানমূলক, সর্বোচ্চ 1 থেকে 1.5 লাইন, 2 লাইনই হলো হাইস্ট, লেখার পরে 2 লাইন সম পরিমাণ বা 1.5 লাইন সম পরিমাণে স্পেস রাখবেন লেখাটা শেষ করার পরে। না, আমি আপনাকে প্রেজেন্টেশন স্টাইলটা বলতেছি। একটু স্পেস রেখে তারপরে আপনি লিখবেন কি খ। এইখানে খ লিখে খটা কিন্তু আপনি এই পেজেই শেষ করে দিবেন, সর্বোচ্চ আপনি ওই পেজে যেতে পারেন। খটা লিখবেন আপনার 2টা প্যারায়, এখানে ছোট্ট একটা পয়েন্ট লিখবেন। এটা লেখার জন্য কিন্তু আপনার বড় কোনো আর্টিস্ট হওয়ার দরকার নাই, খুবই সিম্পল। জাস্ট কি করবেন, এখানে ছোট্ট করে ক লেখার সময় একটা পয়েন্ট দিবেন, একটা পয়েন্ট দিয়ে লিখলেন 1.5 লাইন, খতে 2টা পয়েন্ট দিবেন, এখানে 1.5-2 লাইন লিখে আরেকটা পয়েন্ট দিবেন, কারণ এটা 2 মার্কের কোশ্চেন। কিন্তু আপনি যদি গতানুগতিক ধারা সবার মতো খালি কয়েক লাইন লিখে দিলেন, স্যার আপনাকে 2 এর ভিতরে 1.5 দিবে, 1.5 এর বেশি দেবে না, 1ও দিতে পারে। কিন্তু আপনি যখন আপনার খাতাটাতে 2, এই 2 যেহেতু খ যেহেতু 2 মার্কের, আপনি এখানে সুন্দর করে 2টা পয়েন্ট করে লিখলেন। স্যার অনেকেই হয়তো এর চেয়ে আরো ভালো পদ্ধতিতে লেখেন, বাট আমি স্মরণ করাই দিচ্ছি বাকিদের জন্য যারা জানে না। এখানে লিখে পরের পেজে চলে যাবেন, প্রয়োজনে পরের পেজে চলে যাবেন, এটা পরের পেজ, পরের পেজে গিয়ে আরো 1-2 লাইন লিখবেন, লিখে গ শুরু করবেন। গটা কত মার্কের স্যার? গটা কিন্তু 3 মার্কের, ঠিক পেজের মাঝখানে লিখবেন এবং একটা কালার পেন নিয়ে যাবেন। একটা কালার পেনের দাম কিন্তু 100 টাকা না, মাত্র 5 টাকা দামের। কালারটা রেড কালার ভুলেও নেওয়া যাবে না। কোন কালার নিতে হবে স্যার? সবুজও নেওয়া যাবে না। লাল এবং সবুজ এই দুটো হলো অফিসিয়াল কালার, সকল সরকারি কাজকর্মে করা হয়, এজন্য এইটা ব্যবহার করা যাবে না। আপনি বেগুনি কালার নেবেন, নীল কালার নেবেন, নিয়ে কি করবেন, এটাকে সুন্দর করে আন্ডারলাইন করে দেবেন, বক্স করে দেবেন। হয় আপনি স্কোয়ার দিতে পারেন অথবা আপনি বৃত্ত আকারে করে দিতে, যে কোনো ভাবে একটু ডিজাইন করবেন। করে গ লিখবেন আপনি 3টা পয়েন্টে স্যার, এখানে লিখে মানে এখানে একটা পয়েন্ট লিখবেন, এখানে আর একটা পয়েন্ট দিবেন। চেষ্টা করবেন তারপরের পেজে গিয়ে হাফ লাইন পর্যন্ত লিখতে। আর যদি এক পেজে শেষ করেন নো প্রবলেম। আপনার লেখা যদি ছোট ছোট গোটা গোটা লেখা হয়, গুটি গুটি লেখা হলে, ছোট ছোট গুটি গুটি লেখা হলে আপনি এক পেজে শেষ করেন, বাট আপনি চেষ্টা করবেন 3টা প্যারায় লিখতে। অর্ডিনারি যারা সাধারণ যারা স্টুডেন্ট, তারা কিন্তু গ নাম্বারটা 1 পয়েন্টে শেষ করবে। এই যে শুরু করছে, ওর মাঝে আর কোনো থামাথামি নাই, কোনো ডিজাইন করা নাই, একদম শেষ করে লিখবে। তো ও যা লিখছে আপনার ফ্রেন্ড, আপনি সেম লেখায় লিখবেন, বাট আপনি লেখাটাকে একটু প্যারা করে করে লিখলেন, দেখতে অনেক সুন্দর লাগবে, এত সুন্দর দেখা যাবে। এই জন্য টিচার ওকে যদি 2 দেয়, আপনাকে 2.5 অথবা 3 দেবে, 3-এর ভিতরে। একই লেখা লিখছেন, বাট আপনার প্রেজেন্টেশনটা, আপনি যেহেতু আপনি কি করছেন, আপনি 2টা বা 3টা প্যারা করে লিখছেন, 3 মার্কের কোশ্চেন তো এখানে 3টা প্যারা করে লেখা সবচেয়ে ভালো হয়। আর আপনার ফ্রেন্ডটা কি করছে, 1 প্যারায় শেষ করছে, ওকে দেবে 2 বা 1.5, আপনাকে দেবে 2.5 বা 3, জাস্ট প্রেজেন্টেশনের জন্য। এরপরে আসেন স্যার, এরপরে আসবেন হলো ঘ। আরেকটা কাজ করবেন, আরেকটা বলে দেই। গটা আগের পেজে শুরু করছেন, 2 প্যারা লিখে পরের পেজে চলে আসছেন। সাপোজ গটা এই পেজে চলে আসছেন, চলে এসে এইখানে আসছেন, এইখান থেকে আর ঘ শুরু করবেন না, এইখান থেকে ঘ শুরু করা যাবে না। আমার পরামর্শটা শুনে, তাহলে সুন্দর লাগে না। তাহলে কি করবেন স্যার, এইটা যদি হাফ পেজ পর্যন্ত চলে আসে, হাফ পেজ না, জাস্ট 2 লাইনে এদিকে এক্সটেন্ড হলে আপনি এখান থেকে ঘ শুরু করতে পারেন। ধরেন আগের পেজে গ লিখতেছেন, এটা পরের পেজে সর্বোচ্চ 2 লাইন আসছে, 2 লাইন আসছে, জাস্ট 2 লাইন বা 3 লাইন, তাহলে আপনি ঘ শুরু করতে পারেন। যদি হাফ পেজ পরিমাণ চলে আসে স্যার, আপনি এই পেজে আর ঘ শুরু করবেন না, আপনি পরের পেজে চলে যাবেন ঘ লিখতে। পরের পেজের শুরু থেকে একদম পেজের মাঝখানে ঘ লিখে হাইলাইট করে তারপরে আপনি লিখবেন। এখন স্যার, এই যে শহরের স্কুলগুলো, একটা আমার এক ফ্রেন্ড ও শহরের একটা স্কুলে পড়ে, আরেকটা ফ্রেন্ড গ্রামের একটা স্কুলে পড়ে। তো শহরের ফ্রেন্ড বলে ওদের স্কুলের সবাই প্লাস, আর আমার গ্রামের স্কুলের 5 জনে প্লাস, 25 জন এ মাইনাস। কেন এরকম কেন? কারণ হলো শহরের স্কুলের একটা ক্লাসের সব স্টুডেন্টকে এক স্টাইলে লেখা শেখানো হয় টিচার থেকে। তাদের ক্লাসে, আমি যে স্কুলে পড়েছি এখানে যাত্রাবাড়িতে, বা পরবর্তীতে আমার এসএসসি এখানে ইয়েতে, আমাদের লেখানোটাই শেখানো হয় ঢাকার সব স্কুলে। আপনারা যারা ঢাকার বিভিন্ন স্কুলগুলোতে আছেন তাদের অলরেডি শেখানো হয়েছে। আমি অফলাইনে পড়াই বনশ্রীতে, তো ওখানে বনশ্রী আইডিয়ালের স্টুডেন্টরা ওরা বলতেছে স্যার আমাদের ক্লাসে এই স্টাইলটাই আমাদের টিচাররা শিখিয়েছে। বললাম তাহলে ঠিক আছে। তো এই লেখার পদ্ধতিটা এখানে কি করবেন, ঘটা এখান থেকে শুরু করবেন। ঘ কয় মার্কের স্যার? ঘ কিন্তু 4 মার্কের, এটা মাথায় রাখতে হবে। অর্ডিনারি স্টুডেন্টরা 1 লাইনে লিখবে, এক টানে লিখতে থাকবে, ও লিখতেই থাকবে লিখতে থাকবে, আর কোনো থামাথামি নাই। কিন্তু আপনি স্মার্ট স্টুডেন্ট, আপনি কি করবেন, এটা 4টা পয়েন্ট করে লিখবেন। শুরুতে আপনি একটা পয়েন্ট দিলেন, এই পয়েন্টটা খুবই ছোট হলো, আপনি লিখলেন যে উদ্দীপকের নকুলের সাথে আমার পাঠ্য মাসি পিসি গল্পের যোগুর সাদৃশ্য রয়েছে, যার নিচে দেখানো হলো, এটা একটা পয়েন্ট হলো। এরপর আবার নতুন করে পয়েন্ট করবেন, এবার হচ্ছে আপনি যোগুর ক্যারেক্টার বর্ণনা করবেন, যোগু এমন এমন ছিল। পরের পেজে চলে যাবেন, গিয়ে 3 নাম্বার পয়েন্ট শুরু করবেন। পরের পেজে গিয়ে 3 নাম্বার পয়েন্ট দিতে হবে কিন্তু, মানে এই যে এরকম আপনি সূত্র একটা বুলেট বা এরকম স্কোয়ার টাইপের আপনি বুলেট দিতে পারেন, বা স্কোয়ার যে কোনো একটা পয়েন্টে, তারপর আপনি লিখলেন। 4টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেই কোশ্চেন যত মার্কের সেই কয়টা পয়েন্ট দিতে হবে। তাহলে যেটা হবে,
টিচারের সাইকোলজি এইভাবে সিগন্যাল দেবে তার ব্রেনে যে ও যেহেতু 4টা পয়েন্টে লিখছে, একটা পয়েন্ট কিন্তু একটা মার্ক সর্বনিম্ন ডিজার্ভ করে। এখন একটা অর্ডিনারি স্টুডেন্ট পুরো 1.5-2 পৃষ্ঠা 1 পয়েন্টে লিখছে, স্যার ওকে গড় পড়ো আড়াই দিয়ে দিল, কিন্তু আপনি যখন 4টা পয়েন্টে লিখছেন স্যারের মাথায় থাকবে যে একটা করে পয়েন্টের জন্য সে একটা করে টিক দিবে, আর একটা করে টিক দিবে মানে তার ব্রেনের ভিতরে একটা করে মার্ক ব্রেন সিগন্যাল দেবে। সেই টিচার আপনাকে সর্বনিম্ন 3-এর কম দিতে পারবে না, 4-এর ভিতরে সর্বনিম্ন 3.5 দিতে হবে। এই জিনিসটা, এই পদ্ধতিটা যে আমি যেটা বললাম যে লেখার ক্ষেত্রে খুবই সিম্পল ভাই। এখানে আপনাকে আপনি একই পড়া একই লেখা, আপনার ফ্রেন্ড তো যেই তথ্যগুলো লিখেছে খাতায় আপনিও সেম তথ্য লিখেছেন, জাস্ট আপনার প্রেজেন্টেশন স্টাইলটা, আপনার ফ্রেন্ডের প্রেজেন্টেশন স্টাইলটা একরকম হয়েছে, আপনারটা একটু একরকম হয়েছে। এটাই একই পড়া একই টিচারের কাছে একই বই একই নোট গাইড পড়ে একজন বোর্ড প্লেস করবে আর একজন 10-এ পাস টিটিপি পেয়ে যাবে, একজনই প্লাস পাবে, একজন বোর্ডে ট্যালেন্ট ফুলে বোর্ডে হাইস্ট মার্ক পেয়ে যাবে। এই লেখার স্টাইলটা আমি 30 সেকেন্ডে আবার একটু পুরো এটা সামারি করে দেই। লেখার ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে 1 নং প্রশ্ন উত্তর একদম মাঝখানে লিখবেন, এই সাইডে লিখবেন না, এক লেখা শুরু করবেন না, মাঝখানে সুন্দর করে বড় করে লিখবেন 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এটা লিখে একটু ডিজাইন করবেন, কালার পেন দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে এইখানে লিখবেন একদম মাঝখানে লিখবেন ক, মাঝখানে ক লিখবেন, সাইডে লিখবেন না, ভুলেও সাইডে লিখবেন না। স্যার সাইডে লিখলে প্রবলেম কি? প্রবলেম আছে, শুধু যে বেশি মার্ক কম মার্ক এটাই না, অনেক সময় টিচারদের মাথায় থাকেই না, দেখতেই পায় না, কারণ আপনি যেখানে সাইডে লিখছেন ক, সাইডে লিখছেন খ, এখানে লিখছেন গ। এখন স্যার ঘ যে একটা প্রশ্ন আলাদা আছে এটা খেয়াল করে নাই, স্যার মনে করছে গয় লিখছে 2.5-3 পৃষ্ঠা, এ আর আপনার ঘয়ের 4 মার্ক দেবে না। পুরো সৃজনশীলে আপনাকে যেখানে 8 ডিজার্ভ করতেন সেখানে 6 দেবে, 5 দিবে। তো এই জন্য প্রত্যেকটা মাঝখানে লেখার চেষ্টা করবেন, ক খ গ ঘ সবগুলো মাঝখানে লিখবেন এবং এইভাবে লেখেন, আশা করি প্যারা প্যারা করে লেখেন, খুব ভালো করতে পারবেন। এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দেব। আচ্ছা হ্যাঁ, এই যে সাকিব লিখেছে কয়েক পারে, রাইট, প্রত্যেকটার জন্য পয়েন্ট করে করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। বলেন, অনেক লম্বা ক্লাস করলাম, একজন কে যেন বলতেছিল ভাইয়া দুপুরে খাই নাই, ওকে নো প্রবলেম, এতক্ষণ ক্লাস করলেন। আমি যে শুরুতে বললাম না যে বাংলাদেশে কত কত লক্ষ ভাই, 16 লক্ষ, শেষ সময় আবার 30 সেকেন্ডের মোটিভেশনটা শুনে যান। 16 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবে। 16 লক্ষ কত বড় একটা সংখ্যা জানেন আপনারা? 16 লক্ষ কত বড় সংখ্যা দেখেন তো, 16 লক্ষ। এত বড় একটা সংখ্যা থেকে মাত্র কত স্টুডেন্ট তাদের পছন্দের ভার্সিটি সিট পায় জানেন? সর্বোচ্চ 20,000 স্টুডেন্ট তাদের পছন্দের ভার্সিটি সিট পায়। 16 লক্ষ স্টুডেন্ট থেকে আপনি যদি 20,000 স্টুডেন্টের ভিতরে ঢুকতে চান, আপনি সবার থেকে এক্সেপশনাল হতে চান, তাহলে এটা দেখা যাবে না যে ক্লাসের শুরুতে ছিল এত এত, শেষে মাত্র কয়েকজন। আমি কি ভুল করলাম কিনা? না, আপনি ভুল করেন নাই, আপনি এই যুদ্ধে অনেকটা এগিয়ে এই 16 লক্ষ থেকে এই 20,000-এর ভিতরে ঢুকে যাচ্ছেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন। ওকে, নাজমুল সাকিব বলে কি, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে সবাইকে। হ্যাঁ, এই বিকাশ শাহ বলছে ভাইয়া কালো কালার কলম দিয়ে লিখলে হবে কিনা? অবশ্যই হবে। কালো কালার দিয়ে লিখলে কেন হবে না ভাইয়া? আপনি কালো দিয়ে লিখিয়েন, কালো দিয়ে ডিজাইন করিয়েন, বাট আমি বলছি এটা যেন একটু আই ক্যাচিং হয়, স্যারের কাছে যেন একটু অন্যরকম সুন্দর লাগে। এই জন্য কালোর থেকে একটু ডিফারেন্ট, বাট বেশি ডিফারেন্ট করা দরকার নেই। আপনি ওই তো বল পয়েন্ট যে কোনো লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন। এটাকে কি বলা হয়, আমি যেটা বললাম বেগুনি বা নীল, এগুলো ইউজ করতে পারেন। এটা ইউজ করা খুব একটা খারাপ না, এর জন্য টাইমও নষ্ট হয় না, বুঝছেন কিনা? ঠিক আছে, এই সুন্দর একটা হবে কোথায় রে? হ্যাঁ 16 লক্ষ, এটা তো 1,60,000 হয়ে গেছে রে, এটা আমার কেউ বলে না কেন? আমি তাই তো বলি এত ছোট কেন? হ্যাঁ, এই দেখেন কত বড় একটা সংখ্যা, এই এত বড় একটা সংখ্যা থেকে, এই 16 লক্ষ এত বড় একটা সংখ্যা থেকে এইটুকু সংখ্যার ভিতরে ঢুকতে চাই, তাহলে কি করতে হবে? শেষ পর্যন্ত এই অল্প কয়েকজনের ভিতরে থাকতে হবে। ঠিক আছে জায়েদ, অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা শেষ করলাম আমরা। ওকে, আল্লাহ হাফিজ, তাহলে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।